আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু, কেমন আছেন সবাই? আমার কথা কি ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা আপনারা? আমাকে একটু কমেন্ট করে জানান। আর তোমাদের পরীক্ষা আজকে ওয়াটার ওয়াটার এভরিওয়্যার ওয়াটার এই টপিকের উপর পরীক্ষা হয়েছে। তো তোমাদের এই পরীক্ষাটা কেমন হয়েছে? 10টা কোশ্চেন দিয়েছি মাত্র। তো আজকে এই টপিকের উপর যদিও আমি রিটেন দেইনি, তারপরে আহ আজকে আমরা এটা নিয়ে কিছু আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, তো আজকে আমাদের যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব, যে লেসনটা নিয়ে আলোচনা করব, ঠিক যে টপিকের উপর তোমরা পরীক্ষা দিয়েছো একই টপিকের উপর আমরা আলোচনা করব। সো আমরা তোমরা যারা আমার দেখতে পাচ্ছ, আমাকে দেখতে পাচ্ছ, তোমরা একটু দ্রুত তোমাদের টাইমলাইনে শেয়ার করে দাও, এবং যেসব গ্রুপে তোমাদের বন্ধুরা আছে সেসব গ্রুপে শেয়ার করে দাও, যাতে করে এইচএসসি এইচএস তথা অ্যাডমিশনের মধ্যে, যেহেতু এখন টেক্সট বই নির্ভর, ফলশ্রুতি তোমরা টেক্সট বইটা ভালোভাবে পড়তে হবে। এবং আমাদের ওয়াটার ওয়াটার এভরিহোয়ার ওয়াটার যে টপিকটা আছে বা যে লেসনটা আছে, এই লেসনটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা লেসন। গত বছর তোমরা আম, মনে আছে কিনা তোমাদের, এই লেসন থেকে গত বছর ঢাকা ইউনিভার্সিটিতে 5 মার্কের একটা কোশ্চেন এসেছিল। তোমাদের কি মনে আছে সেই কোশ্চেনটা কি হতে পারে? সেই কোশ্চেনটা কি হতে পারে আহ তোমাদের তোমাদের কেউ ধারণা আছে কিনা, কোন টপিকের উপর গত বছর ঢাকা ইউনিভার্সিটিতে এই লেসন থেকে পরীক্ষা এসেছে? আর তোমরা মনে হয় আমার ইয়াতে ডিসক্রিপশন দেখতে পাচ্ছ, ডিসক্রিপশনের মধ্যে আমি লিখে দিয়েছি ওয়াটার ওয়াটার এভরিওয়্যার ওয়াটার, এটা লিখে দিয়েছি। ফলশ্রুতিতে ক্লাস অন টেক্সট বুক পাওয়ার্ড বাই টেক্সট হ্যাক্স, তো এটা লিখে দিয়েছি। সো বুঝতে পেরেছো আজকে আমরা কোন টপিক নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো এখানের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা আজকে আলোচনা করার পরে তোমাদেরকে আমি কি এই টপিক থেকে, এই লেসন থেকে কিছু কি ইনফরমেশন দিয়ে রাখবো। যে কি ইনফরমেশন গুলো দিয়ে রাখলে, অর্থাৎ আমরা যে 10 থেকে 12টা কি ইনফরমেশন দিয়ে রাখবো, এই এবং সেটাকে আমি অলরেডি কম্পোজ করে রেখেছি। এবং আজকে ক্লাসের পরে আমাদের টেক্সট হ্যাক্স গ্রুপ এবং পেজ থেকে আমরা সেটাকে আপলোড করে দেব। ফলশ্রুতিতে আগামীতে সামনেতে, অর্থাৎ সামনে যখন আমাদের এই টপিকটা আমরা পড়বো, অর্থাৎ আজকে ভালোভাবে পড়লে পরবর্তীতে শুধুমাত্র আমাদের কি ইনফরমেশন গুলো যদি অথবা কি পয়েন্টস গুলো যদি আমরা মনে রাখি, তাহলে এই লেসন থেকে আমাদের যত ধরনের কোশ্চেন আসুক না কেন, যত ধরনের প্রশ্ন আসুক না কেন, আমরা ইনশাল্লাহ এখান থেকে সেটা অ্যান্সার করতে ইনশাল্লাহ পারবো। সো তোমরা যারা আমাকে শুনতে পাচ্ছ, দ্রুত একটু শেয়ার করে দাও। আর আমি দেখতে পাচ্ছি আমার সাথে অনেকেই আছে। আমাকে অনেকে সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ? হ্যাঁ, ক্লিয়ার শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এখনই আমাদের ক্লাসটা শুরু করে দিচ্ছি। ওকে, আচ্ছা, ঠিক আছে। আর আরেকটা জিনিস যেটা তোমাদেরকে অলরেডি আমি টেক্সট বই থেকে কি কি টপিক পড়তে হবে আমি একটু স্ক্রিন শেয়ার দিয়ে দেখা দিচ্ছি। সেটা তোমরা যাদের কাছে এখনো টপিক গুলো জানো না, তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রেখে দাও। অর্থাৎ আমাদের এখানে প্রায় 23টা লেসন, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে আজকে আমরা পড়ছি কই টপিকটা যেন, এই টপিকটা। সো আজকে আমাদের এই টপিকটা আমাদের হয়ে যাচ্ছে। তাহলে আমরা ক্লাসের শেষে, অর্থাৎ তোমাদের এই যে টেস্টটা যে লেসন আছে, এই টেস্টটা লেসন তোমরা মাস্ট অবশ্যই ভালোভাবে পড়তে হবে। সো একটু স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো ইম্পর্টেন্ট লেসন গুলো, স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো এই টেস্টের লেসন, ঠিক আছে? যাদের যাদের এখনো পাওনি, তারা স্ক্রিনশট দিয়ে এই টেস্টের লেসন স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো। ওকে, তাছাড়া লেস ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো বলেছি। এবং কবিতা যেগুলো আছে, কবিতা এখানে আমাদের যে 9টা কবিতা আছে, এগুলো বেশি ইম্পর্টেন্ট। প্রথম যে 9টা আছে এগুলো বেশি ইম্পর্টেন্ট, পরের 3টা লেস ইম্পর্টেন্ট। সো আমাদের এই কবিতাগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো। আর ভোকাবুলারি এবং সেন্টেন্স মেকিং এর জন্য আমাদের মোটামুটি পুরো বইটাই পড়তে হবে। সো সেটার জন্য কোনো সাজেশন না। তো আমাদের আজকে যে টপিকটা আছে সেটা নিয়ে আমরা এখন আলোচনা শুরু করছি। আশা করছি তোমরা তোমরা অনেকেই শেয়ার করেছো। তোমরা আহ, আহ, আমার সাথে একটু, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে তো? নাম্বার ওয়ান, আমাকে একটু জানাও, ক্লিয়ার শোনা যাচ্ছে তো?
ওকে, হচ্ছে তোমরা একটু, হ্যাঁ হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, নাম্বার ওয়ান আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি, আমি মোবাইলে দেখেছি। ওকে, ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। হ্যাঁ, ইনশাল্লাহ আজকের ক্লাসটা অনেক কিছু জানতে পারবে, যা হচ্ছে তোমরা আগে কখনো জানোনি সেসব ইনশাল্লাহ আশা করি আজকের ক্লাস অ্যাটলিস্ট নতুন কিছু জিনিস হলে তোমরা শিখতে পারবে। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের ক্লাসে। ক্লাসে চলে আসলাম আমরা, আমাদের তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ আশা করি। আচ্ছা, তোমাদের কাছে যাদের কাছে টেক্সট বইটা আছে তাদের হচ্ছে 211 নম্বর পেজে চলে যেতে পারো। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে পুরাতন বই যদি অনুসারে যদি বলি, আমরা হচ্ছে ইউনিট 8 লেসন 1, এবং হচ্ছে নতুন যে বইটা আছে সেই বইটা অনুসারে হচ্ছে আমাদের ইউনিট 12 এবং লেসন 1। সো আমাদের যে লেসনটা আছে লেসনের নাম হচ্ছে ওয়াটার ওয়াটার এভরিওয়্যার। আচ্ছা, আর এখানে আমাদের দেখতে পাচ্ছ ওয়াটার ওয়াটার এভরিওয়্যার and all the boats did shrink, water water everywhere, nor any drop to drink. এই যে এখানে তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ, একটা স্ট্যান্জা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা কবিতার লাইন। তোমরা কি আমাকে বলতে পারবে, তোমরা কি আমাকে বলতে পারবে এটা হচ্ছে কোন কবিতার লাইন? নাম্বার ওয়ান কোশ্চেন তোমাদের কাছে। প্রথম কোশ্চেন যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের কাছে যে প্রশ্নটা সেটা হচ্ছে কি, এই যে কয়েকটা লাইন আমরা দেখতে পাচ্ছি, তাহলে এটা হচ্ছে একটা কবিতার লাইন। তাহলে তোমাদের কাছে প্রশ্ন যা সেটা হচ্ছে এটা কোন কবিতার লাইন? তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে এটা কোন কবিতার লাইন? একটু দ্রুত বলে ফেলো, দ্রুত বলে ফেলো, এটা এটা কোন কবিতার লাইন? ওকে, হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি একজন কমেন্ট করেছো, দ্য রাইম অফ এনশিয়েন্ট মেরিনার এর লাইন। ঠিক আছে, দ্য রাইম আমি একটু বড় করে লিখে দিচ্ছি এটাকে। কোন কবিতার লাইন? এটা হচ্ছে দ্য রাইম অফ এনশিয়েন্ট মেরিনার। তোমাদেরকে একটু পরে আমি একটা গল্প শোনাবো, সেটা হচ্ছে এই কবিতার একটা গল্প আছে, দ্য রাইম অফ এনশিয়েন্ট মেরিনার। ওকে, এটা হচ্ছে কোন কবিতার লাইন? এটা হচ্ছে দ্য রাইম অফ এনশিয়েন্ট মেরিনার। একটু তোমরা লিখে নিতে পারো বইতে, তাহলে হচ্ছে। এবং আজকে আমি মনে হয় একটা পরীক্ষা দিয়েছিলাম, ওয়াটার ওয়াটার এভরিওয়্যার ওয়াটার, এখানের মধ্যে আমি প্রশ্ন দিয়েছিলাম এটা কোন কবিতার লাইন। ঠিক আছে, সো এটা অ্যান্সার কি হবে? দ্য রাইম অফ এনশিয়েন্ট মেরিনার। তোমাদের কাছে একটা খুবই আরেকটা জিনিস হতে পারে, এখানের মধ্যে দেখো রাইম বানানটা কিন্তু RIME, এটার আরেকটা ওয়ার্ড আছে সেটা হচ্ছে RHYME, রাইম। হ্যাঁ, তো রাইম যেটা আছে, যেটা মিলন বা মিল, সেটা অর্থ দুইটা একই, তবে হচ্ছে এই কবিতার ক্ষেত্রে আমরা কোনটা ইউজ করছি? রাইম ইউজ করেছি, নট এটা। ঠিক আছে, সো তোমাদের অপশনে যদি দুইটাই থাকে, তোমাদের কবিতার কোন নামটা আছে সেটা তোমাদের দেখতে হবে। কবিতার নাম কি? RIME দিয়ে। ঠিক আছে, তাহলে দ্য রাইম অফ এনশিয়েন্ট মেরিনার। তো এই কবিতা নিয়ে যদি আমরা একটু বলতে চাই, তাহলে হচ্ছে এই কবিতা একটা কাহিনী আছে, সেটা হচ্ছে আমাদের যে এনশিয়েন্ট বা প্রাচীন যে নাবিকের কথা বলা হচ্ছে, সেই একজন নাবিক আর কি। তো তিনি কি করেছেন, তারা হচ্ছে সমুদ্রে ভ্রমণে বের হয়েছেন। তো ভ্রমণের ক্ষেত্রে কি করেছেন, তাদেরকে প্রথমত ভ্রমণের যাত্রা শুরু যখন হয়েছিল, তাদের পথের মধ্যে মানে পরিবেশ ভালোই ছিল, কিন্তু যখন তারা অ্যান্টার্কটিকার মধ্যে চলে গেলেন তখন হচ্ছে বরফের মধ্যে চলে আসছে, পরিবেশ অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এখন তাদের সাথে তাদেরকে পথ দেখাতে একটা পাখি ছিল, একটা পাখি ছিল, সেই পাখিটার নাম হচ্ছে অ্যালবাট্রোস। পাখি ছিল অ্যালবাট্রোস। অ্যালবাট্রোস নামে একটা পাখি ছিল, যে পাখিটা হচ্ছে তাদের বরফের মধ্যে তাদেরকে পথ দেখাচ্ছিল, এইভাবে গেলে হচ্ছে তারা সঠিক পথে যেতে পারবে। কিন্তু আমাদের যে এনশিয়েন্ট মেরিনার ছিল, অর্থাৎ যে ওল্ড মেরিনার যে ছিল, সে হঠাৎ কোনো এক অকারণে কি করেছে, একটা প্রকৃতির যে পাখিটা তাদেরকে হেল্প করছে, সহায়তা করছে, সেই পাখিটাকে সে মেরে ফেলছে।
শুট করেছে, মেরে ফেলছে। সো যখন সে প্রকৃতির একটি পাখিকে মেরে ফেলছে, ফলশ্রুতিতে তাদের উপর নেমে এসেছে আরো বেশি বিপর্যয়। সমুদ্রের মধ্যে যখন আমি যাচ্ছি তখন হচ্ছে আমাদের সাথে, অর্থাৎ যে ওল্ড মেরিনারদের যাদের সাথে যত রকমের খাদ্যদ্রব্য ছিল, আহ খাদ্যদ্রব্য শেষ হয়ে গেছে। খাদ্যদ্রব্য শেষ হয়ে একবারে সমুদ্রের পানি কি হয়ে গেছে, এই যে দেখেছো শ্রিঙ্ক হয়ে গেছে, পানিগুলো কি হয়ে গেছে, শ্রিঙ্ক, কুচকে গেছে, অর্থাৎ সেটা বরফে রূপান্তরিত হয়ে গেছে। ফলশ্রুতিতে তারা একই জায়গার মধ্যে কি আছে, আহ একই জায়গার মধ্যে হচ্ছে তারা একবারই স্থির হয়ে আছে। ফলশ্রুতিতে তারা যদি কোথাও যেতেও পারছে না, কোথাও কিছু খেতে পারছে না। অন্যতম মূল কারণ কি? মূল কারণ হচ্ছে তারা কিলিং আ বার্ড। পাখিটার নাম কি? একটা পাখিকে হত্যা করেছে। কেন করেছে? অকারণে। ফলে হচ্ছে এই যে পাখিকে হত্যা করেছে, এই পাখি হত্যার যে অভিশাপের কারণে তাদের সকল পানি কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। সমুদ্রে যে পানিগুলো ছিল সেই পানিগুলো তাদের কি হয়ে গেছে, একবারে বরফে রূপান্তরিত হয়ে গেছে। ফলশ্রুতিতে এই যে বিপদের মধ্যে পড়েছে, তো সেটা নিয়ে এই যে লাইনগুলো, ঠিক আছে। ওয়াটার ওয়াটার, সব জায়গায় পানি আছে, সবগুলো বরফ পানি, তবে হচ্ছে সবগুলো কি হয়ে গেছে, বরফে রূপান্তরিত হয়ে গেছে। তারপরে নর এনি ড্রপ টু ড্রিঙ্ক, এক ফোঁটা পানি অনেক করার জন্য, খাওয়ার জন্য। তো পরবর্তীতে আরো বিশাল কাহিনী আছে, এটা একটা বিশাল ব্যালেড। এই যে কবিতাটা আছে, রাইম অফ এনশিয়েন্ট মেরিনস যেটা আছে, এটা হচ্ছে ব্যালেড, BALLAD। আচ্ছা, ব্যালেড কাকে বলে তোমরা কি জানো? ব্যালেড বলা হয় ব্যালেড বলা হয় ন্যারেটিভ পোয়েমকে, অর্থাৎ বড় যে কবিতাগুলো আছে এগুলোকে এর মধ্যে শর্ট স্টেন জাতে অর্থাৎ ছোট ছোট প্যারাতে যে কবিতাগুলো বড় হয় ওগুলোকে বলা হয় ব্যালেড পোয়েম। কি বলা হয়? ব্যালেড পোয়েম। সো আমাদের যে রাইম অফ এনশিয়েন্ট মেরিনার যে কবিতাটা আছে এটা হচ্ছে একটা ব্যালেড। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যা যা ইনফরমেশন গুলো আমরা জানতে পারলাম, এক নম্বর হচ্ছে এই কবিতা, এই যে আমাদের 4 লাইন আছে, এই 4 লাইন হচ্ছে একটা স্ট্যান্জা। কয়টা স্ট্যান্জা এটা? একটা স্ট্যান্জা। সো এই যে ছোট 4 লাইনের একটা স্ট্যান্জা, 4 লাইনের একটা প্যারা, এই ছোট ছোট প্যারাতে যদি আমাদের ন্যারেটিভ পোয়েম হয় সেটাকে বলা হয় কোন কোন ধরনের কবিতা? ব্যালেড পোয়েম। তোমরা কি আর কোন ধরনের, হ্যাঁ গীতিকাব্য, আর কোন গীতিকাব্যের নাম বলতে পারবা? ফর এক্সাম্পল একটা আছে দ্য লেডি অব শেলট, এটা হচ্ছে একটা গীতিকাব্য, অর্থাৎ ব্যালেড। এরকম আরো অনেক গীতিকাব্য কবিতা রয়েছে। তোমরা কি লেডি অফ শ্যালট এটা কার লেখা বলতে পারবে? তোমরা কি লেডি অফ শ্যালট এটা কার লেখা বলতে পারবে? সেটা একই রকম ভাবে কার লেখা বলতে পারবা? আলফ্রেড লর্ড টেনিসনের। সেটা কার লেখা? আলফ্রেড লর্ড টেনিসনের লেখা। ওকে, আলফ্রেড লর্ড টেনিসনের তোমরা কোন কবিতা পড়েছো কিনা, মনে আছে কিনা তোমাদের? আলফ্রেড লর্ড টেনিসনের আমাদের একটা কবিতা আছে, দ্য চার্জ অফ লাইট ব্রিগেড, একটা কবিতা আছে, হ্যাঁ। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের এরকম আরো অনেক অনেক ব্যালেড আছে যেগুলো তোমাদের পরীক্ষা আসবে না, তারপরে হচ্ছে যেহেতু ব্যালেডের এক্সাম্পল আসলো সেজন্য বলে দিলাম। এটা হচ্ছে কার লেখা? আলফ্রেড, না না ভাইয়া, ইয়ার নাম, এই যে একজন বলেছে শেক্সপিয়ার, না শেক্সপিয়ারের নাম, আলফ্রেড লর্ড টেনিসন, টেনিসনের লেখা। সো আলফ্রেড লর্ড টেনিসনের যে কবিতাটা তোমাদের বইতে আছে সেটা কি মনে আছে তোমাদের? সেটা হচ্ছে দ্য সার্চ অফ লাইট ব্রিগেড। ওকে, সো আমরা এতক্ষণ পর্যন্ত যা যা ইনফরমেশন নাম্বার 1 জানলাম, এই যে কবিতার লাইনগুলো আছে এটা হচ্ছে থেকে নেওয়া, রাইম অফ এনশিয়েন্ট মেরিনার থেকে নেওয়া। রাইম অফ এনশিয়েন্ট মেরিনার হচ্ছে একটা ব্যালেড, ঠিক আছে। আচ্ছা, তো কবিতার যে থিম আছে বা মূল বক্তব্য যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের যে ওল্ড মেরিনা যে ছিল সে একটা পাখিকে হত্যা করেছে। পাখিটার নাম কি? পাখিটার নাম হচ্ছে অ্যালবাট্রস। এই অ্যালবাট্রসকে পাখিকে হত্যা করার কারণে তার উপরে যে অভিশাপ এসেছে সেই অভিশাপের মধ্যে কি হয়েছে, সে সমুদ্র যাত্রাতে কোনো পানি খেতে পারেনি, ঠিক আছে।
সো আমরা এখন দেখতে পাচ্ছি কল দিস পয়েন্টস আ ব্যালেড, এই যে কবিতাটা আছে এটা হচ্ছে একটা ব্যালেড, ন্যারেটস দ্য হারোয়িং সি ভয়েস। আচ্ছা, এখন যেটা হচ্ছে বর্ণনা করে কি করে, হ্যারোয়িং মর্ম বিদর্ণ সি ভয়েস অব অ্যান ওল্ড মেরিনার, একজন বৃদ্ধ নাবিকের সমুদ্র যাত্রা কাহিনী কি করেছে, বর্ণনা করেছে। আচ্ছা, এখন এখানে তোমাদের কাছে আমার প্রশ্ন, এখানের মধ্যে অনেকগুলো শব্দ আছে। এক নম্বর হচ্ছে ভয়েজ, দুই নম্বর হচ্ছে ট্রাভেল, তিন নম্বর হচ্ছে জার্নি, চার নম্বর হচ্ছে ট্রিপ। এই চারটা শব্দের মধ্যে তোমরা কি কোনো পার্থক্য আমাকে জানাতে পারবে কিনা? আশা করি হচ্ছে তোমরা আজকে নতুন কিছু শিখবে। সো তোমরা কি আমাকে বলতে পারবে ভয়েজ, তারপর হচ্ছে ট্রাভেল, জার্নি এবং ট্রিপ, এগুলোর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? এগুলোর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা আমাকে একটু দ্রুত যে চারটা, এই চারটা শব্দের মধ্যে তোমরা যে চারটা পারো, যে কোনো চারটা বলতে পারো, অর্থাৎ যে কোনো একটা বলতে পারো। ভুল বলে সমস্যা নাই, আমি ঠিক করে দেবো। ভুল বললে ঠিক সমস্যা নাই, আমি ঠিক করে দেবো। হুম হুম, আমি দেখতে পাচ্ছি ভয়েস নিয়ে তোমাদের আইডিয়া আছে। আর অন্যগুলো? না না, মিনিং এক না, অবশ্যই পার্থক্য আছে। ওকে, তাহলে আমি বলে দিচ্ছি। নাম্বার ওয়ান, আমাদের যদি ভয়েস যদি হয়, দেখি একজন অনেক বড় কমেন্ট করেছে, একটু দেখি আমি। ভয়েস হচ্ছে দ্য জার্নি অফ দ্য ইন দ্য সি, হ্যাঁ ঠিক আছে। জার্নি হচ্ছে ভিজিটিং ফর নলেজ, ট্রাভেল হচ্ছে ভিজিটিং ফর রিজন। আচ্ছা, কিছু হয়েছে, একটুই হয়নি। আচ্ছা দেখো, ভয়েস যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে আমাদের বলা যেতে পারে সেটা ল কি বলে, সি জার্নি, সি জার্নি, অর্থাৎ সমুদ্র যে ভ্রমণটা আছে সেটাকে বলা হয় আমাদের সি জার্নি। আর ট্রাভেল যেটা আছে সেটা হচ্ছে ইন জেনারেল, যে কোনো ট্রাভেল হতে পারে। ইন জেনারেল যখন আমরা বলবো সেটাকে হচ্ছে স্বাভাবিক অর্থে যখন ভ্রমণ হয় তখন হচ্ছে সেটা কি হবে আমাদের ট্রাভেল। ফর এক্সাম্পল আমরা বলতে ট্রাভেলকে সেটা ভার্ব হিসেবে ইউজ করতে পারি, আবার এটা নাউন হিসেবে আমরা বলতে পারি। ফর এক্সাম্পল আমরা বলতে পারি মাই ইন্টারেস্ট আর মিউজিক অ্যান্ড ট্রাভেল। আমার কি, আমার স্বাভাবিক অর্থে যেটা হচ্ছে আমার আমার ইন্টারেস্ট আর ইন মিউজিক এবং হচ্ছে ট্রাভেল। সো আমাদের স্বাভাবিক অর্থে যখন হচ্ছে তখন স্বাভাবিক অর্থে হচ্ছে আমাদের ট্রাভেল। এখন আসি আমাদের জার্নি এবং ট্রিপের মধ্যে পার্থক্য কি। জার্নি এবং ট্রিপের মধ্যে পার্থক্য হচ্ছে পিস অফ ট্রাভেলিং, অর্থাৎ পিস অফ ট্রাভেলিং মানে হচ্ছে পিস অফ ট্রাভেলিং, অর্থাৎ ভ্রমণে যে অনেক অনেক প্রকার ভ্রমণ হতে পারে, সেই ভ্রমণের একটা প্রকার। ফর এক্সাম্পল আমরা ইন্টারমিডিয়েট না এসএসসি পর্যন্ত আমরা জার্নি নিয়ে লিখেছি। ফর এক্সাম্পল হতে পারে জার্নি বাই বোট, জার্নি বাই ট্রেন, জার্নি বাই আর কি আছে লঞ্চ, আরো যেটা আর কি আছে ট্রেন, আর কি জার্নি বাই বাস। এইসব জার্নিগুলোকে বলা হয়, মানে এক জার্নির একটা প্রকার যখন হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে কি জার্নি। মানে ভ্রমণের একটা যখন প্রকার হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে কি জার্নি। আচ্ছা, চার নম্বর যে শব্দটা আছে এই শব্দটা হচ্ছে ট্রিপ। ট্রিপ হচ্ছে রিটার্ন জার্নি টুগেদার উইথ, ফর এক্সাম্পল আমি বলছি রিটার্ন রিটার্ন জার্নি উইথ উইথ টুগেদার উইথ দ্য অ্যাক্টিভিটি, টুগেদার উইথ দ্য অ্যাক্টিভিটি।
অ্যাক্টিভিটি। ওকে, ট্রিপ যেটা হয় সেটা হচ্ছে তুমি ভ্রমণ করছো, সেই ভ্রমণের মধ্যে একটা উদ্দেশ্য আছে। ফর এক্সাম্পল, তোমার যে ভ্রমণটা আছে সেই ভ্রমণটার উদ্দেশ্য হচ্ছে কিসের উদ্দেশ্য? তোমার হচ্ছে বিজনেস ট্রিপ, হতে পারে তোমার চাকরির ট্রিপ, ঠিক আছে? সো তো আমাদের যে উদ্দেশ্যমূলক যে ভ্রমণগুলো হচ্ছে, যেমন যেমন হচ্ছে সেটা কি হতে পারে? চাকরি হতে পারে, অন্য অন্য মানে চাকরি হতে পারে, বিজনেস হতে পারে, এগুলোকে বলা হবে আমাদের বিজনেস ট্রিপ। ট্রিপ, ঠিক আছে? তাহলে আশা করি হচ্ছে আমাদের এই যে চারটা শব্দ আছে, এই চারটা শব্দের মধ্যে আমাদের এখন যে পার্থক্যটা আছে সেই পার্থক্যটা হচ্ছে আমাদের এখন ক্লিয়ার হয়ে গেছে। এখন আশা করি তোমাদের এই চারটা শব্দের যে পার্থক্যটা আছে সেই পার্থক্যটা আশা করি ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার নাকি? চারটা শব্দের পার্থক্য তোমাদের ক্লিয়ার হয়েছে? স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো, অথবা খাতা লিখে রাখতে পারো, খাতা লিখলে আরো ভালো হবে। আচ্ছা, ওকে। আচ্ছা, সো আমরা দেখতে পাচ্ছি এখন ভয়েস আসলো, তো সো ভয়েস আসার পরে হচ্ছে আমাদের এগুলোর ডিফারেন্সটা আমরা বলে দিলাম। অ্যান অ্যান ওল্ড মেরিনার, একজন বৃদ্ধ নাবিকের, হু, যে অ্যাট দ্য পয়েন্ট অফ হিজ জার্নি, তার ভ্রমণের এক পর্যায়ে, ডিড নট হ্যাভ এনি ওয়াটার টু ড্রিঙ্ক বিকজ অফ এ কার্স, কোনো একটা অভিশাপের কারণে হচ্ছে সে তার পানির কোনো কি ছিল না, কোনো পানি ছিল না। এখানে তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, এইখানে আমাদের এনি শব্দটা হয়েছে কেন? এখানে শব্দটা আমাদের এনি হয়েছে কেন? এখানে শব্দটা আমরা এনি না দিয়ে অন্য কোনো ওয়ার্ড, অন্য কোনো, এখানে আমরা ইউজ করতে পারতাম, সাম ইউজ করতে পারতাম, আমরা এখানে চাইলে ইউজ করতে পারতাম সাম। তো কিন্তু আমাদের সাম ওয়াটার কিন্তু হচ্ছে না কেন? হচ্ছে না কেন আমাদের? কারণ হচ্ছে এই শব্দটা যদি আমাদের নেগেটিভ সেন্টেন্স হয়, কি কোন সেন্টেন্স হয়? নেগেটিভ সেন্টেন্স হচ্ছে হয় আমাদের এনি, আর পজিটিভ সেন্টেন্স তথা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে হচ্ছে আমাদের ব্যবহার হয় কে? কি ব্যবহার হয়? সাম ব্যবহার হয়, ঠিক আছে? এই যে কার্সের কথা বলছি, অভিশাপের কথা বলছি, কিসের অভিশাপ? বিকজ অফ, ইনশাল্লাহ আমি ক্লাস নেব। হ্যাঁ, বিকজ অফ অর্থ হচ্ছে কারণে, বিকজ অফ এটা হচ্ছে কারণে, এটা হচ্ছে বিকজ অফ, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্সের কথা, এটা হচ্ছে আমাদের একটা ফ্রেজ। এটা কি একটা ফ্রেজ? এটা কোন ধরনের ফ্রেজ? প্রিপোজিশনাল ফ্রেজ। কোন ধরনের ফ্রেজ? প্রিপোজিশনাল ফ্রেজ। এরপরে হচ্ছে আমাদের যে শব্দটা হয়, এরপরে হচ্ছে নাউন অথবা প্রোনাউন। আচ্ছা, তোমরা কি এই বিকজ অফ এর কোন সিনোনিম বলতে পারবা? কোন সিনোনিম বলতে পারবে বিকজ অফ এর? বিকজ অফ এর সিনোনিম বলতে পারবা? যেমন ডিউ টু, আর কি আছে বলো তো? ওয়িং টু, হ্যাঁ, এরকম আরো অনেকগুলো শব্দ আছে যেগুলো হচ্ছে বেসিক্যালি তোমরা ইউজ করতে পারবে হচ্ছে তোমরা, আমি তোমাদেরকে বলেছিলাম, অর্থাৎ তোমাদের সাথে যে জায়েদ ভাই ক্লাস নিয়েছিল তোমাদের মনে আছে কিনা, প্যারাগ্রাফের উপরে। তো ওইখানে প্যারাগ্রাফে যে টপিক সেন্টেন্স কিভাবে লিখতে হয় সেখানে মধ্যে এই শব্দগুলো ইউজ রয়েছে। সো অ্যাজ এবং বিকজ এর মধ্যে পার্থক্য, অ্যাজ এবং বিকজ, না না তোমরা একটু ভুল বলছো। এর একটি হচ্ছে ডিউ টু, তারপর হচ্ছে, হ্যাঁ, কজেস যে প্যারাগ্রাফ গুলো আছে সেখানে এগুলো ব্যবহার হয়ে থাকে। আচ্ছা, তারপর ওয়িং টু ব্যবহার হয়, হ্যাঁ। আচ্ছা, এই যে কার্স, এই কার্সটা কোন ধরনের কার্স বলেছিলাম? অলরেডি আমরা এটা নিয়ে আলোচনা করে ফেলেছি, অলরেডি আলোচনা হয়ে গেছে। এটা কিসের কার্স? কিসের জন্য সে অভিশাপ পেয়েছে? সে একটা পাখিকে হত্যা করেছে, যে পাখিটার নাম কি যেন ছিল? অ্যালবাট্রাস, ঠিক আছে? সো আমরা অলরেডি এতটুকু বুঝে পেরেছি। আচ্ছা, নেক্সট আমরা যাচ্ছি। তার মানে হচ্ছে তার যে অভিশাপ পেয়েছে, অভিশাপের কারণে সে কোনো পানির জন্য কোনো কি পায়নি, পানি, অভিশাপের কারণে কোনো পানি পায়নি। ফার্স্ট অর নট, অভিশাপ হোক অথবা নাই হোক, উই ডু নট, উই নো, আমরা জানি, হাউ ইম্পর্টেন্ট ড্রিঙ্কিং ওয়াটার ইজ ইন আওয়ার লাইফ। এখানে একটা জিনিস তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, এইখান থেকে পরীক্ষা প্রায় আসে, ক্লোজ যেটা, হ্যাঁ, ক্লোজের যে ব্যবহারটা, উই নো হাউ ইম্পর্টেন্ট ড্রিঙ্কিং ওয়াটার ইজ ইন আওয়ার লাইফ। এখানে দেখো, আমরা জানি কত না পানীয়, আহ, হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, দেখো, তাহলে এখানে দেখো, উই নো হাউ ইম্পর্টেন্ট ড্রিঙ্কিং ওয়াটার ইজ ইন আওয়ার লাইফ। আমরা জানি কত না বেশি গুরুত্বপূর্ণ আমাদের জীবনে কে?
ড্রিঙ্কিং ওয়াটার। এখন এখানের মধ্যে একটা জিনিস তোমাদের খুবই গুরুত্বপূর্ণ যেটা আছে, সেটা হচ্ছে এটা আমাদের কি আছে, প্রিন্সিপাল ক্লজ। আর এই যে হাউ, এটা হচ্ছে আমাদের ক্লজ মার্কার, রাইট? তো ক্লজ মার্কার পরবর্তী যে সাবজেক্টটা হচ্ছে, সেই সাবজেক্টের পরে ভার্ব হবে, অর্থাৎ আমাদের সাবঅর্ডিনেট ক্লজের প্রথমত কি বসে, সাবজেক্ট বসে, দেন হচ্ছে আমাদের ফাইনাল ফাইনাল ভার্ব বসবে। এখানের মধ্যে তোমরা অনেকেই ভুল করো, এই যে কোথায় অক্সিলারি ভার্ব কিংবা আমাদের ভার্বটা হচ্ছে সাবজেক্টের পূর্বে নিয়ে আসো, এই ক্ষেত্রে আমাদের একটু ভুল হয়ে থাকে। তো আমাদের এটা একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ। সো এর অর্থ কি হচ্ছে, উই নো, আমরা জানি, কতই না বেশি ড্রিঙ্কিং ওয়াটার আমাদের জীবনে কতই না বেশি গুরুত্ব, ঠিক আছে। উই নো, আমরা আরো জানি, কি জানি, উই ক্যান নট সার্ভাইভ, আমরা বাঁচতে পারি না, ক্যান নট সার্ভাইভ উইদাউট ইট, অর্থাৎ পানি ছাড়া আমরা বাঁচতে পারবো না। এখানের মধ্যে একটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ক্যান নট, ক্যান নটের ব্যবহার ফর্মাল ইংলিশ এবং ইনফর্মাল ইংলিশ। আমরা বেসিক্যালি শুধুমাত্র ক্যান নট যেটা ইউজ করব, আমি একটু দেখাচ্ছি, একটু একটু ভালোভাবে ইয়ে করো, একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দাও। কান্ট শব্দটা যেটা আমরা ইউজ করি, সেটা হচ্ছে শুধুমাত্র ট্যাগ কোশ্চেনে এটা ইউজ করব। কান্ট এই শব্দটা শুধুমাত্র ট্যাগ কোশ্চেনে আমরা ব্যবহার করব, অন্য জায়গায় ব্যবহার করব না, ঠিক আছে। যখন আমরা সেন্টেন্সে লিখবো, এটাকে আমরা ক্যান নট শব্দটুকু, এই যে ক্যান নট শব্দগুলো আছে না, ক্যান এবং নট এটা আছে, কিন্তু এখানে ওই যে অন্যান্যগুলো যখন আমাদের আহ একসাথে আমরা লিখি, মাস্ট নট, এরকম ভাবে লিখি, এরকম ভাবে লিখি না, এরকম ভাবে লিখি না, বরং আমরা স্পেস দিয়ে লিখি, ঠিক আছে। সো ক্যান নটের মধ্যে শুধুমাত্র হচ্ছে আমাদের নো স্পেস, কোনো স্পেস হবে না, এর সাথে একসাথে আমাদের এই যে ক্যান নট এভাবে বসবে না, বসবে কিভাবে, স্পেস ছাড়া একসাথে বসছে, ঠিক আছে, একটু মনে রাখতে হবে এটা। ওকে, তাহলে ক্যান নটের পরে এখানে কি বসছে, ভার্বের বেস ফর্ম বসেছে। তার মানে হচ্ছে ক্যানের অর্থটা কি বলতে পারবা, ক্যানের অর্থটা কি, হ্যাঁ একজন বলেছে ওই যে পূর্বের সেন্টেন্সটা এমবেড করছেন, ঠিক আছে। আচ্ছা, ক্যানের এখানে কি অর্থে প্রকাশ করছে বলতে পারবা, অ্যাবিলিটি, মানে অ্যাবিলিটি নাই অর্থে ব্যবহার হচ্ছে এখানে। সো আমরা বাঁচতে পারবো না পানি ছাড়া। ইনফ্যাক্ট ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে যে ঘটনা হচ্ছে, সেটা হচ্ছে কি 2/3 অব আওয়ার বডি, 2/3 অব আওয়ার বডি। আচ্ছা, এখানে ব্যবহার হচ্ছে আমাদের ফ্র্যাকশনের ব্যবহার, কিসের ব্যবহার, ফ্র্যাকশনের ব্যবহার। ওকে, ফ্র্যাকশন, এই যে ফ্র্যাকশন মানে কি, ভগ্নাংশ যেটা হয়, ভগ্নাংশ। একটু ভালোভাবে এখানে ফ্র্যাকশনের ব্যবহারটা যদি এখানে আমরা টেক্সট বই, তোমাদের একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, তোমরা বুঝতে পারছো কিনা, আমরা টেক্সট, এগুলো সবগুলো কিন্তু গ্রামারের ব্যবহার আছে। যদি আমরা টেক্সট বইটা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার থেকে এইভাবে গ্রামাটিক্যালি এক্সপ্লেইন করে পড়ি, তাহলে হচ্ছে আমাদের অনেক অনেক এক্সাম্পল হচ্ছে আমরা টেক্সট বই থেকে পেয়ে যাচ্ছি। এমনকি হচ্ছে এটাই যদি ভালোভাবে পড়ি, তাহলে হচ্ছে তোমরা টেক্সট অর্থাৎ গ্রামার যা শিখেছ, সেগুলো এখানে তোমরা নিজেরাই প্রয়োগ করতে পারছে, রাইট? আচ্ছা, তাহলে আমরা এখানে ফ্র্যাকশনের ব্যবহার দেখি, ফ্র্যাকশনের ব্যবহার আমরা শিখেছি, তাই তো। ফ্র্যাকশনের ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের মানে প্রথম যে সংখ্যাটা আছে, সেটা ভগ্নাংশ, হর, লব এগুলো দিয়ে তোমাদের মনে নাও থাকতে পারে। তো প্রথম যে সংখ্যাটা আছে, সেটা যদি 1 হয়, কি হয়, 1 হয়, তারপরে যে শব্দটা বসবে, যেমন হচ্ছে আমরা 1/4 বললাম, FORTH, সেই ক্ষেত্রে এই যে 1 প্রথম শব্দটা যদি কি হয়, 1 হয়, শুধুমাত্র 1 হয়, ঠিক আছে, 4/1 যদি হয়, বা 5/1, 6/1 এরকম যখন হবে, তখন পরে যে শব্দটা বসছে, সেই শব্দটা সবসময় সিঙ্গুলার হবে। কিন্তু প্রথম শব্দটা যদি 1 না হয়ে যদি অন্য কোনো শব্দ হয়, 2, 3, 4, 5, 6, তাহলে পরে যে সংখ্যাটা আছে, সেই সংখ্যাটা হচ্ছে আমাদের কি হচ্ছে, প্লুরাল হচ্ছে। তাহলে এখানে দেখতে পাচ্ছ কিনা, এটা আমরা পড়েছি, কিন্তু আমাদের এই যে বইতে এগুলোর ব্যবহারও আছে, সেটা আমরা এখন পর্যন্ত ইয়া করিনি। আচ্ছা, যাই হোক, তারপর আমরা লক্ষ্য করি, ওকে, তারপর আমরা লক্ষ্য করি, এই যে এখন আসছে এটার ব্যবহার, আমরা প্রথমত ফ্র্যাকশনের ব্যবহার শিখলাম। এখন আসি, এই যে ফ্র্যাকশন অনুসারে কি আমাদের ভার্ব হবে, না, ফ্র্যাকশন অনুসারে আমাদের কোনো ভার্ব হবে না। স্বাভাবিকভাবে প্রিপোজিশনের পূর্বে যে সাবজেক্টটা থাকে, সেই সাবজেক্ট অনুসারে হচ্ছে আমাদের কি হয়, ভার্ব হয়। কিন্তু এই যে এই সেন্টেন্স, মানে ফ্র্যাকশন যখন থাকবে, 1/3, 2/4, হ্যাঁ, এরকম যখন থাকবে, তখন হচ্ছে প্রিপোজিশনের পরের যে সাবজেক্ট আছে, সেই সাবজেক্ট অনুসারে ভার্ব হবে। সো আমাদের যখন আওয়ার বডি আছে, বডি হচ্ছে কি, সিঙ্গুলার, সো আমাদের ভার্বটা হচ্ছে এখানে কি, সিঙ্গুলার, মেড আপ অফ ওয়াটার, গঠিত কি দিয়ে, পানি দ্বারা গঠিত, ঠিক আছে।
তো এটা এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মেক আপ, মেক আপ অব, মেক আপ অব। সো এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থ কি গঠিত, কি দ্বারা গঠিত, পানি দ্বারা গঠিত। নট ফর নাথিং, এই জন্যই বলা হয়, এটাকে এটাকে আমরা দুই অর্থে প্রকাশ করি, দুইটা অর্থ বলতে পারি। অর্থ হচ্ছে গুড রিজন, এটা এটা একটা ফ্রেজ, নট ফর নাথিং একটা ফ্রেজ, অর্থ হচ্ছে গুড গুড রিজন, অর্থাৎ এই কারণে বলা হয়। অথবা এটাকে যদি আমরা নেগেটিভ নেগেটিভ বলা হয়, অকারণে বলা হয় না যে, আচ্ছা তোমরা ইনভার্সন পড়েছো রাইট, এখানে ইনভার্সনের ব্যবহার, নট ফর নাথিং এটা হচ্ছে আমাদের কি আছে, নেগেটিভ অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। সো নেগেটিভ অ্যাডভার্ব যখন হয়, যখন নেগেটিভ অ্যাডভার্ব হবে তখন হচ্ছে কি হচ্ছে হবে আমাদের, প্রথমত হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব আসবে। আচ্ছা তোমাদেরকে একটা আমি মজার ইয়ে শিখে দিচ্ছি একটু, যদি আমাদের ইনভার্সনের ক্ষেত্রে তোমাদের একটা ট্রিক্স শিখে দিচ্ছি। এন এ এস এম এ নাসমা, প্রথমত হচ্ছে আমাদের কি বসবে, নেগেটিভ অ্যাডভার্ব বসবে। দেখো নেগেটিভ অ্যাডভার্ব খাতায় লিখে রাখতে পারো। তারপর হচ্ছে আমাদের কি বসবে, অক্সিলারি ভার্ব, এস তে বসবে আমাদের সাবজেক্ট, তারপর হচ্ছে আমাদের মেইন ভার্বটা বসবে। সো হ্যাঁ হ্যাঁ গঠিত। সো আমাদের এখানে কি ব্যবহার হচ্ছে, এখানে প্রথমত নেগেটিভ আমাদের অ্যাডভার্ব বসেছে, দেন হচ্ছে আমাদের অক্সিলারি ভার্বটা বসেছে, দেন হচ্ছে আমাদের সাবজেক্টটা বসেছে, তারপর মেইন ভার্বটা বসেছে। সো তোমরা যদি এই যে ট্রিক্সটা মনে রাখতে পারো, তাহলে হচ্ছে আমাদের পরীক্ষা যখনই ইনভার্সন আসবে না কেন, তখন হচ্ছে আমরা সেটা অ্যান্সার করতে পারবো। ওকে, আচ্ছা তারপরে দেখো, সেইড দ্যাট, এই কারণে বলা হয় যে দ্য অ্যানাদার নেম অফ ওয়াটার ইজ লাইফ, পানির অপর নাম হচ্ছে জীবন। ওকে, আচ্ছা তারপরে আসি আমরা নেক্সট আলোচনাতে চলে যাচ্ছি। ইজ দেয়ার, ইজ দেয়ার এ ক্রাইসিস ইন আওয়ার ইন আওয়ার টাইম উইথ রিগার্ড টু অ্যাক্সেস ক্লিন ড্রিঙ্কিং, টু ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার। ওকে, আমাদের এই সময়ে, আমাদের সময় কি পানি মানে বিশুদ্ধ পানি পান করার কোনো ক্রাইসিস আছে? সো যদি থাকে অথবা নাই থাকে, তাহলে আমাদের দেখো দ্য ইউনাইটেড নেশনস, জাতিসংঘ, ইন এ মিটিং অন দ্য ইভ অফ দ্য মিলেনিয়াম, এই সহস্রাব্দে এসে কি করলো, আইডেন্টিফাইড করেছে ড্রিঙ্কিং ওয়াটার প্রবলেম অ্যাজ ওয়ান অফ দ্য চ্যালেঞ্জ, ওয়ান অফ দ্য চ্যালেঞ্জেস ফর দ্য ফিউচার, ভবিষ্যতের জন্য একটা বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে। ঠিক আছে, সো এখানে ওয়ান অফ যেটা আছে, ওয়ান অফ এর পরে কি ব্যবহার হয় যেন, ওয়ান অফ এর পরে প্লুরাল নাউন ব্যবহার হয়, সেটা আমরা এখানে দেখতে পেয়েছি, সিঙ্গুলার ভার্ব ব্যবহার হয়। ঠিক আছে, আচ্ছা সো জাতিসংঘ কি বলছে, জাতিসংঘ বলছে আমাদের ভবিষ্যতে ড্রিঙ্কিং ওয়াটারটা একটা বড় ধরনের সমস্যার, সমস্যা কি হতে পারে, সমস্যার অন্যতম চ্যালেঞ্জ হিসেবে, অন্যতম চ্যালেঞ্জ হিসেবে কি করেছে, আইডেন্টিফাই করেছে অথবা শনাক্ত করেছে। ঠিক আছে, তো তারপরে দেখি, এখন যেহেতু শনাক্ত করেছে কে, জাতিসংঘ, জাতিসংঘ যেহেতু শনাক্ত করেছে, তাহলে কি আমাদের উদ্বিগ্ন হবার কোনো কারণ আছে কি? ওকে, তাহলে দেখি, বাট ডু উই নিড টু ওয়ারি অ্যাবাউট দ্য প্রবলেম এজ আওয়ার ইজ এ ল্যান্ড, এখানে আওয়ার বলতে হচ্ছে আওয়ার, আওয়ার কান্ট্রি, হ্যাঁ আওয়ার্স বলতে এখানে আওয়ার কান্ট্রি ইজ এ ল্যান্ড অফ রিভার্স অ্যান্ড উই হ্যাভ প্লেন্টি অফ রেইনফল। ওকে, লক্ষ্য করো, লক্ষ্য করো, একটু লক্ষ্য করো, একটু ভালোভাবে লক্ষ্য করো তোমরা, তোমরা যারা এখনো শেয়ার করোনি দ্রুত একটু ভাইয়া শেয়ার করে ফেলো, এবং হচ্ছে বিভিন্ন গ্রুপ একটু ইয়া করে দাও, দেখি আমাদের গ্রুপে কারো কেউ শেয়ার করেছে কিনা, আমাদের যে টেক্সট হ্যান্ডসে গ্রুপ আছে। ওকে, আমি দেখে নিচ্ছি। তোমরা একটু সবগুলো গ্রুপে একটু শেয়ার করে দাও ভাইয়া। ওকে ঠিক আছে, আচ্ছা এখানে একটা জিনিস, একটা জিনিসের ইউজেস আছে, সেটা হচ্ছে আমাদের নিডের ব্যবহার। কিসের ব্যবহার? নিড। তোমরা টেক্সট হ্যান্ডসের মধ্যে এটার এক্সপ্লেনেশন যদিও আছে, আমি আবার বলে দিচ্ছি, আমি আবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে নিডের ব্যবহার। নিড শব্দটা যখন আমাদের মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়, কি ভার্ব? মেইন ভার্ব।
তখন এরপরে হচ্ছে আমাদের ইনফিনিটিভ হয়। দেখেছো, টু ওরি এখানে হচ্ছে আমাদের ইনফিনিটিভ। কিন্তু নিড শব্দটা যদি আমাদের মডেল ভার্ব হিসেবে ব্যবহার হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? নিডের পরে এরপরে কি হবে? ভার্বের বেস ফর্ম হবে। সো এখানের মধ্যে আমাদের নিড শব্দটা কি হিসেবে ব্যবহার হয়েছে? যেহেতু এরপরে হচ্ছে আমাদের ইনফিনিটিভ আছে, সো আমরা বুঝতে পারছি এখানে হচ্ছে নিড শব্দটা হচ্ছে আমাদের মেইন ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। এবং এই যখন মেইন ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে, ওখানটা কোন টেন্স হচ্ছে? প্রেজেন্ট ইনডিফিনিট। কিভাবে বুঝলাম? কারণ হচ্ছে পূর্বে যে আমাদের ডু অথবা ডাজ দিয়ে হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অক্সিলারি ভার্ব। সো পূর্বে ডু অথবা ডাজ এনে আমরা এটা কি করেছি? ইন্টারোগেটিভ সেন্টেন্স করেছি। সো ডু উই নিড টু ওয়ারি, আমাদের কি উদ্বিগ্ন হবার প্রয়োজন আছে? দুশ্চিন্তার কোনো কারণ আছে অ্যাবাউট দ্য প্রবলেম, এই সমস্যা সম্পর্কে? আচ্ছা, তোমরা তোমরা আমাকে একটা দেখি তোমাদের প্রিপোজিশনে কতটুকু আইডিয়া আছে। আমি একটু দিচ্ছি। অ্যাবাউট এবং অন এর মধ্যে কোন একটা একটা পার্থক্য আছে বিষয় বোঝাতে অথবা কোনো সাবজেক্ট বোঝাতে। সেক্ষেত্রে অ্যাবাউট এবং অন এর মধ্যে একটা পার্থক্য আছে। দেখি তোমরা আমাকে এই পার্থক্যটা একটু বলতে পারবে কিনা? তোমরা আমাকে অ্যাবাউট এবং অন এর মধ্যে যে পার্থক্যটা আছে, সেই পার্থক্যটা কি বলতে পারবে কিনা? দেয়ার ইনফিনিটি সম্পর্কে বলবো। আচ্ছা, আমি এটা নিয়ে মনে হয় এই টপিকটা আজকে শেষ করতে হবে, তো তারপর হচ্ছে বেশি গ্রামার আলোচনা করতে গেলে ইয়ে হয়ে যাবে। তারপর হচ্ছে যেহেতু যা যা আমার মনে আসে সেগুলো আমি বলে দিচ্ছি আর কি। তারপর হচ্ছে বেয়ার ইনফিনিটিভ হচ্ছে কিছু ভার্ব আছে যেগুলোর পরে হচ্ছে আমাদের বেয়ার ইনফিনিটিভ হয়, যেমন ওকে, লক্ষ্য করো অ্যাবাউট এবং হচ্ছে অন এর মধ্যে একটা পার্থক্য আছে। সেটা হচ্ছে দুইটা অর্থ কি বোঝাচ্ছে? কোনো বিষয় সম্পর্কে। ফর এক্সাম্পল, এর মধ্যে যে পার্থক্যটা আছে, এটা হচ্ছে পার্থক্যটা আমি লিখে দিচ্ছি। দেখো, যদি বিষয়টা হয় আমাদের কি স্পেসিফিক হয়, কি হয়? স্পেসিফিক হয়, তাহলে সেক্ষেত্রে হয় আমাদের অন। নির্দিষ্ট কোনো টপিকে যদি আমাদের কি হয়? স্পেসিফিক বিষয়ের কথা বলি, সেক্ষেত্রে ব্যবহার হবে আমাদের অন। আর যদি আমরা জেনারেলি বলি, জেনারেলি যে কোনো বিষয়ের উপরে বলি, সেই ক্ষেত্রে ব্যবহার হচ্ছে আমাদের অ্যাবাউট। কোনো নির্দিষ্ট বিষয়ের ক্ষেত্রে যদি বলি, সেক্ষেত্রে ব্যবহার হচ্ছে আমাদের অন। আর যদি আমাদের যে কোনো স্বাভাবিক বিষয়ের কথা যদি বলি, সেক্ষেত্রে ব্যবহার হচ্ছে আমাদের অ্যাবাউট। ফর এক্সাম্পল, আমরা যদি আমরা বলি টাকা পয়সার সমস্যা আছে, অর্থনৈতিক সমস্যা, অর্থনৈতিক। সো আমাদের এ লেকচার বলতে পারি, এ লেকচার অন মানি। এটা হচ্ছে টাকা পয়সা, যে কোনো সেটা যে কোনো ধরনের টাকা পয়সা হতে পারে। কিন্তু আমরা এটাকে সরি, এই লেকচার অফ মানি না, মানি যেহেতু আমাদের স্পেসিফিক না, জেনারেল আইডিয়া প্রকাশ করছে, সো এখানে আমাদের কি হবে? অ্যাবাউট হবে। কিন্তু এই যে একইভাবে যদি আমরা এটাকে যদি নির্দিষ্ট সাবজেক্টের ক্ষেত্রে নিয়ে যাচ্ছি, লেকচার এ লেকচার অন নির্দিষ্ট সাবজেক্ট কি? টাকা পয়সার বিষয় কোন সাবজেক্ট আছে জানো? ইকোনমিক্স। সো এরপরে কি হবে আমাদের? তাহলে এই লেকচার অন ইকোনমিক্স। ঠিক আছে, তো এখন আশা করি তোমরা বুঝতে পেরেছো। আশা করি এখন তোমরা বুঝতে পেরেছো অ্যাবাউট এবং অন এর মধ্যে কোনো বিষয় বোঝাতে কি পার্থক্য। ঠিক আছে, সো এখন আশা করি এখন তোমরা ক্লিয়ার হয়েছো এটা নিয়ে। আচ্ছা, যেহেতু এটার কোনো স্ক্রিনশট মানে পিডিএফ দিচ্ছি না, তোমাদের সবার কাছে বই আছে, ফলে হচ্ছে তোমরা লিখে নাও অথবা স্ক্রিনশট দিয়ে রাখো, লিখে নাও অথবা স্ক্রিনশট দিয়ে রাখো। আচ্ছা, অ্যাবাউট দ্য প্রবলেম। এখন এই যে সমস্যা, আমাদের সমস্যা কি নির্দিষ্ট? এটা যে কোনো একটা সমস্যা হতে পারে, তো আমাদের এখানে নির্দিষ্ট হয়নি। সো এখানে কি হচ্ছে? আমাদের অ্যাবাউট হচ্ছে। অ্যাজ আওয়ার ল্যান্ড, এই যে আওয়ার্স বলতে এখানে কি কাকে বোঝাচ্ছে? আওয়ার ল্যান্ড মানে আওয়ার কান্ট্রি ইজ আ ল্যান্ড অফ রিভার্স, এটা হচ্ছে নদী মাতৃক দেশ। এবং উই হ্যাভ প্লেন্টি অফ রেইনফল, আমাদের কি হয়? প্রচুর পরিমাণে কি হয়? বৃষ্টি হয়। ফলশ্রুতিতে
হ্যাঁ, থ্যাংক ইউ, একজন একজন ইয়াকে লিখেছে এ লেকচার অন ওয়াটার ওয়াটার লেসন, এটা একটা নির্দিষ্ট একটা লেসনের প্রতি উপর হচ্ছে। সো এখানে হচ্ছে আমাদের কি হবে, অন হবে। আচ্ছা, তো এখানে দেখছি আমরা যেহেতু আমাদের প্লেন্টি অফ রেইনফল হয়, তাহলে কি আমাদের উদ্বিগ্নের কারণ আছে। এবং হচ্ছে বিসাইডস উই হ্যাভ এ সি ইন আওয়ার ব্যাকইয়ার্ড টু, এবং আমাদের পাশে আমাদের কাছে একটা কি আছে, সমুদ্র আছে। সমুদ্রটার নাম কি জানো? সমুদ্রটার নাম কি? আমাদের পাশে যে সমুদ্রটা আছে সেই সমুদ্রটার নাম কি? ওকে, তাহলে কি আমাদের উদ্বিগ্ন হবার কোনো কারণ আছে কিনা সেই সম্পর্কে দেখি আমরা একটু পরে আলোচনা করছি। ওকে, ওকে, দেখো, আমরা তাহলে উদ্বিগ্নর যে কারণ আছে সেটা হচ্ছে আমাদের সেকেন্ড যে প্যারা আছে সেখান থেকে আমরা পাচ্ছি। নাম্বার 1, বে অফ বেঙ্গল। আচ্ছা, তো তোমরা এখানে একটা জিনিস ভুল করেছো, সবাই বে অফ বেঙ্গল লিখেছো, কিন্তু আমাদের বে অফ বেঙ্গল যদি হয় তখন এর পূর্বে কি হবে? এর পূর্বে কি হবে? আমাদের আর্টিকেল ডি হবে। ওকে, আচ্ছা, আমরা বে অফ বেঙ্গলের কথা একটু পরে আসবে। ওকে, আচ্ছা, দেখি, ওয়ান অফ দ্য সোর্সেস অফ ওয়াটার, পানির অন্যত একটা উৎস ইন আওয়ার কান্ট্রি ইজ রিভার্স। এখানে এখানে একটু ভুল হয়েছে বইতে, সেখানে হবে আর রিভার্স লেখা আছে, এখানে হবে কি ইজ দ্য রিভার্স। যদি এটাকে আমরা সাবজেক্টটাকে যদি এখানে যদি আমরা আর দ্য রিভার্সটাকে যদি সাবজেক্ট হিসেবে ইউজ করতাম, যেমন হতো দ্য রিভার্স আর ওয়ান অফ দ্য সোর্সেস অফ ওয়াটার ইন আওয়ার কান্ট্রি, সেক্ষেত্রে আমাদের আর হতো। কিন্তু এখানে যেহেতু আমাদের সাবজেক্ট রিভার্স না, বরং আমাদের সাবজেক্টটা হচ্ছে ওয়ান, সো আমাদের এখানে কি হবে, আমাদের যে ভার্বটা হবে সেটা হচ্ছে আমাদের সিঙ্গুলার। মেন বইতে এটা ভুল আছে, হ্যাঁ। ওকে, তাহলে পানির এক অন্যতম একটা উৎস হচ্ছে কি আমাদের নদী। আচ্ছা, আজকের ক্লাসের শেষে তোমাদের কি কি টপিক নিয়ে আমরা আলোচনা করেছি বা করেছি, সেই সম্পর্কে হচ্ছে এই যে দেখো, তোমাদের কি পয়েন্টগুলো দিয়ে দেব। কি পয়েন্টগুলো হচ্ছে তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি, এখানে আমি কি কি টপিক নিয়ে আলোচনা করব সেগুলো করেছি, সেগুলো নিয়ে ইয়া আছে। সো তোমরা একটু ক্লাসটা যদি কন্টিনিউ করো তাহলে হচ্ছে ইনশাল্লাহ ক্লাস এই পয়েন্টগুলো তোমরা দ্রুত পেয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা নেক্সটে যাচ্ছি, কই যেন। ওকে, রিভার্স আর এভরিহোয়ার ইন আওয়ার লাইফ, লিটারেচার, ইকোনমি এন্ড কালচার। আমাদের সব জীবনের মধ্যে এটা কি আছে, কিছু আছে। আহ, মানে নদী নিয়ে আমরা এসব নিয়ে সব জায়গাতে আলোচনা করেছি, কিন্তু আমাদের দেশে বর্তমান যে নদীগুলো আছে সেগুলো কি ভালো অবস্থায় আছে? আর দ্য রিভার্স ইন গুড শেপ, ভালো অবস্থায় পরিস্থিতিতে আছে? আনফরচুনেটলি দে আর নট, কিন্তু সেগুলো না। এখানে দেখো ফিউর ব্যবহার আছে এবং সেভারালের ব্যবহার আছে। তোমরা নাউনের আলোচনায় যখন নাউনের আলোচনায় তোমরা যখন ডিটারমিনার পড়ো তখন হচ্ছে ফিউ, সেভারাল, তারপর হচ্ছে অর্থাৎ অ্যাফার্মেটিভ, সরি, কি বলে তোমরা ডিটারমিনার যখন পড়ো তোমরা হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের ডিটারমিনার গুলো তোমরা করো, শিখো। তো সেক্ষেত্রে তোমরা দেখো এ ফিউ হচ্ছে আমাদের কাউন্টেবল নাউনের ডিটারমিনার, অর্থাৎ এরপরে হয় প্লুরাল নাউন, প্লুরাল ভার্ব। সো আমাদের এরপরে কি নাই, নাউন নাই। এরপর যদি নাউন থাকে সেটা কি হতো, রিভার্স। এ ফিউ রিভার্স আর অলরেডি ডেড, সেগুলো অলরেডি কি আছে, মৃত আছে। আচ্ছা, তোমরা এখানে অলরেডির ব্যবহার কি জানো? তোমরা অলরেডি হচ্ছে একটা অ্যাডভার্ব। তোমরা কি এইসব অ্যাডভার্বের ব্যবহার জানো কিনা? অলরেডি একটা অ্যাডভার্ব যেটা হচ্ছে বেসিক্যালি শুধু যখন মেইন ভার্ব বসে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট অথবা পাস্ট ইনডিপেন্ডেন্ট টেন্স হয় তার পূর্বে বসে। আর যদি আমাদের অক্সিলারি ভার্ব থাকে তাহলে দুইটা, সরি, অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মধ্যখানে বসে। আর যদি আমাদের একাধিক অক্সিলারি ভার্ব থাকে তাহলে হচ্ছে আমাদের কিভাবে বসে, দুইটা অক্সিলারি ভার্বের মধ্যখানে বসে। আর যদি আমাদের বি ভার্ব গুলো হচ্ছে মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়, সেক্ষেত্রে হচ্ছে এই শব্দগুলো হচ্ছে আমাদের এর পরে বসে। সো অর্থাৎ আমরা দেখতে পাচ্ছিলাম ইফ ইউ অলরেডি আর ডেড, এই সবগুলো কি হয়েছে, অনেকগুলো আছে, কিছু আছে যেগুলো হচ্ছে অলরেডি মৃত নদী। ঠিক আছে। আচ্ছা, সেভারাল আর্টস গোয়িং থ্রু দ্য প্যাংস অফ ডেথ, সেগুলো কিছু কিছু আছে যেগুলো হচ্ছে অর্থাৎ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, একবারে মৃত প্রায় অবস্থায়। আচ্ছা, ঠিক আছে।
তো এরকম একটা নদীর এক্সাম্পল হচ্ছে, না না, এটা পারফেক্ট টেন্সে ব্যবহার হয়, সেটাতে তো সব ক্ষেত্রে পারফেক্ট টেন্স হচ্ছে না। না, এখানে পারফেক্ট টেন্স না, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই। বি ভার্বের সাথে তার প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে না। আচ্ছা, তো এরকম যেটা হচ্ছে প্যাংস অফ ডেথ যেটা আছে, সেটাতে কি হবে, সে এরকম একটা নদীর নাম কি, দ্য রিভার অফ বুড়িগঙ্গা। নদীর কি হয়, দি হয়। দ্য রিভার অফ বুড়িগঙ্গা, বুড়িগঙ্গা নদী ইজ অ্যান এক্সাম্পল অফ ডাইং রিভার। এখন তোমাদেরকে আমি কিছু ইউজ দেখাবো, ডাইং রিভারের কিছু ইউজ দেখাচ্ছি। ডাইং হচ্ছে মৃতপ্রায়। আচ্ছা, এর মধ্যে হচ্ছে যখন একবারে মৃত মৃত অবস্থা, এর মধ্যে আমরা দুইটা শব্দ ইউজ করি আরো, ঠিক আছে। নাম্বার ওয়ান, অ্যাবাউট, টু, নাম্বার টু হচ্ছে অন দ্য পয়েন্ট অফ। ওকে, দুইটা শব্দ ব্যবহার করি। যখন হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে অ্যাবাউট টু, অর্থাৎ সরি এখানে অব হবে না, এখানে হবে অন। দুইটা শব্দ, অর্থাৎ কেউ যে একবার মৃতপ্রায় অবস্থা, অর্থাৎ মুমূর্ষু অবস্থা যেটা, সেটাকে হি ইজ অ্যাবাউট টু ডাই, এটা আমরা বলতে পারি। অথবা এটাকে আমরা বলতে পারি অন দ্য পয়েন্ট অফ ডেথ। এর মধ্যে দুইটা হচ্ছে একবারে মৃত মৃত অবস্থা, অথবা একবারে কি অবস্থা বলে, মানে যা যা অবস্থা যেটাকে বলে। আবার হচ্ছে এটাকে আমরা যদি গো দিয়ে ইউজ করি, তাহলে সেটা হবে কি, অ্যাবাউট টু গো, সে এখন জানা এমন মানে সব রেডি হয়ে নিয়েছে, সে এখন বাসা থেকে বের হয়ে যাবে। আবার এটা বলতে পারি অন দ্য পয়েন্ট অফ গোয়িং, অন দ্য পয়েন্ট অফ গোয়িং, এটাও বলতে পারি। সো আমাদের একবারে যখন কোনো কিছু হবে হবে এরকম, আচ্ছা, যে ভারতীয় বাংলার একটা মুভি আছে হব হব ইন্সপেক্টর, হ্যাঁ কি যেন নাম ভুলে গেছি। যদি আমি মুভি দেখি না, তবে যে মুভি কাট ইয়াগুলো আছে এগুলো মাঝে মধ্যে আসে, তো এগুলোতে মাঝে মধ্যে দেখি, মানে কাটপিস গুলো মাঝে মধ্যে দেখা যায় আর কি। তো এখানে হব হব ইন্সপেক্টর, তো এই যে হব হব যেটা হয়ে যাচ্ছে, হ্যাঁ অবশ্যই পার্থক্য বলবো। একটু আজকে পরীক্ষাটা দিয়েছিলাম এবং বইতেও এটা ভুল আছে, একটু একটু পরে দিচ্ছি, পার্থক্য আসছে আমাদের। তো আমাদের আমরা এখানে করতে যেন দেখলাম ডাইং রিভারের পার্থক্য আমি বুঝেছি, ঠিক আছে। আচ্ছা, ডাইং এর ব্যবহার বুঝেছি। সো একবারে মৃতপ্রায় অবস্থায়। এ রিপোর্ট পাবলিশড অন দ্য ডে ইন দ্য ডেইলি সান, ডেইলি সান একটা পত্রিকা, পত্রিকার নামের আগে আর্টিকেল দিবসে ডিসক্রাইবস করেছে, পত্রিকার বর্ণনা করেছে হোয়াট হ্যাজ হ্যাপেন টু। এখানের মধ্যে হোয়াট যে শব্দটা আছে, এটা হচ্ছে আমাদের ক্লোজ মার্কার এবং সাবজেক্ট হিসেবে দুইটা হিসেবে ব্যবহার হচ্ছে। হ্যাজ হ্যাপেন টু দ্য রিভার বুড়িগঙ্গা, বুড়িগঙ্গা নদীর সাথে কি হয়েছে, মানে এবং মানে কিভাবে কেন হয়েছে সেই সম্পর্কে বর্ণনা করেছে। আচ্ছা, তোমাদের বইতে আছে এটা ইটস ওয়াটার, এই যে ইয়া দিয়ে অ্যাপোস্ট্রফি দিয়ে আছে, এটা হচ্ছে ইটস ওয়াটার হবে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের এই যে ইটস, এটা আমি লিখে দিচ্ছি নিচে, একটু পার্থক্য লিখে দিচ্ছি আমি। ইটস যখন হচ্ছে, এটা হচ্ছে আমাদের পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ কি অ্যাডজেক্টিভ, এরপরে অবশ্যই কি হবে প্লাস নাউন, সরি কি হলো এটা, এরপরে অবশ্যই আমাদের নাউনের ব্যবহার হবে। যেহেতু তোমাদের বইতে যেটা আছে সেটা ভুল হয়েছে, বরং হবে কি এটা আমাদের শুধুমাত্র অ্যাপোস্ট্রফি ছাড়া, মানে এসটা একসাথে হবে। আর যদি আমরা এটাকে এটাকে যদি আমরা এইভাবে লিখি, তাহলে এটা অর্থ কি হবে, এটা হবে হয় ইট ইজ, অথবা অথবা ইট হ্যাজ, যে কোনো একটা হবে। যদি আমাদের উপরে সামনে কি থাকে, অ্যাপোস্ট্রফি থাকে, তাহলে সেটা হচ্ছে ইট হচ্ছে সাবজেক্ট, এবং এরপরে যেটা আছে সেটা কি, এরপরে ইজ অথবা হ্যাজ হিসেবে আসছে। সো সো আশা করি আমরা এখন বুঝতে পেরেছি। আর এটা যদি হয় ই, যদি কোনো অ্যাপোস্ট্রফি এস ছাড়া শুধুমাত্র ইটের সাথে একসাথে ব্যবহার হয়, সেটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, এবং এরপরে অবশ্যই কি ইউজ করতে হবে আমাদের নাউন। সো এখানে দেখো ইটস ওয়াটার, ইহার পানি অর্থাৎ নদীর পানি, বুড়িগঙ্গার পানি ইজ পলিউটেড, কি হয়েছে, দূষিত হয়েছে, প্যাসিভ হয়েছে, ঠিক আছে। অ্যান্ড পারপিচুয়াল স্ট্যান্স,
আমার বাসা হচ্ছে মোটামুটি বুড়িগঙ্গার পাড়েই। আপনার বাসা হচ্ছে গ্যান্ডারিয়াতে, মোটামুটি 5 মিনিট লাগে হচ্ছে বুড়িগঙ্গার পাড়ে যেতে। ঠিক আছে, এখন মোটামুটি গন্ধটা কমেছে, কিন্তু একসময় ছিল যে গন্ধ, মানে পাশেও দাঁড়ানো একবারে কষ্ট হয়ে যেত। তো পারপিচুয়াল স্ট্রেংথ যেটা আছে, মানে চিরতর যে গন্ধটা আছে, যেটা চিরকাল থাকবে, এমন গন্ধ আর কি। তো পারপিচুয়াল শব্দের অর্থ কি? একটু কমেন্ট করে লেখো তো, পারপিচুয়াল শব্দের অর্থ কি? পারপিচুয়াল শব্দের অর্থ কি, এই যে আমি একটু দেখাচ্ছি। পারপিচুয়াল শব্দের অর্থ কি? পারপিচুয়াল শব্দের অর্থ কি? শাশ্বত, অবিরাম, চিরস্থায়ী। হ্যাঁ, সো হ্যাঁ, এবার লাস্টিং, হ্যাঁ ঠিক আছে। সো যে স্টেন্স যেটা আছে, ফিলস দ্য ইয়ার, আবহাওয়াকে বা পরিবেশকে, এখানে ইয়ার অর্থ বাতাস নয়, এখানে হচ্ছে এনভায়রনমেন্ট, যেটা বলছে আরো এর চারপাশে যে ইয়া আছে, পরিবেশ আছে, সব পরিবেশকে কি করে রেখেছে? চিরস্থায়ী গন্ধে অথবা শাশ্বত আহ, গন্ধে, এটা কি রয়েছে? অবিরাম দুর্গন্ধে ভারী করে রেখেছে, ভারী করে তোলে অথবা ভারী করে রেখেছে। আচ্ছা, আমার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে ঢাকা গ্যান্ডারিয়াতে এখন। আচ্ছা, বাট দ্যাট ইজ নট হোয়াট ইট ইজ লাইক বিফোর। কিন্তু বর্তমানে যেটা আছে সেটা পূর্বে এরকম ছিল না। তাহলে পূর্বে কেমন ছিল? পূর্বে কেমন ছিল সেটা নিয়ে আমরা একটু দেখি দেখি পূর্বে কেমন ছিল। ওকে, বর্তমানের অবস্থা কি দেখছি আমরা? বুড়িগঙ্গার বর্তমান অবস্থা কি দেখতে পাচ্ছি? বর্তমান অবস্থা, এক নম্বর হচ্ছে ইট ইজ এ ড্রাইং রিভার বিকজ অফ পলিউশন। নাম্বার টু হচ্ছে ইট ইজ ইটস ওয়াটার ইজ পলিউটেড, এবং হচ্ছে দ্য দ্য ইয়ার ইজ পারপিচুয়াল। পারপিচুয়াল কি? স্ট্যান্স। স্ট্যান্স শব্দ অর্থ হচ্ছে দুর্গন্ধ। ঠিক আছে, ওকে। তোমাদের অ্যাটেন্ডেন্স বা উপস্থিতি কমে যাচ্ছে, তোমরা একটু দ্রুত শেয়ার করে দাও ভাইয়া আপু। শেয়ার করতে তো সমস্যা নাই, যে টাকা খরচ হচ্ছে তা তো না। ক্লাসে তো শিখতে পারছো, রাইট? শিখতে পারবে ইনশাল্লাহ, আর অনেক কিছু শিখতে পারবে। আচ্ছা, তারপরে দেখো, আচ্ছা তোমাদের অনেকের একটা সমস্যা যেটা আমি দেখেছি, যে শেয়ার কারা করে আমি মাঝে মধ্যে দেখি। হ্যাঁ, দেখেছে শেয়ার করেছো, তবে শেয়ার করেছে হচ্ছে পার্সোনালি একবার অনলিমি দিয়ে শেয়ার করা। অনলিমি দিয়ে শেয়ার করবা কেন? অবশ্যই এটা পাবলিকলি শেয়ার করবা, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, দ্য রিপোর্ট সেইজ, প্রতিবেদনে বলা হয়েছে কি, দ্য রিভার হ্যাড এ গ্লোরিয়াস পাস্ট। একটা কি পাস্ট ছিল? গৌরবময়। গ্লোরিয়াস শব্দটা হচ্ছে গৌরব, গৌরবময় অতীত ছিল। কিভাবে ছিল সেটা আমরা এখন দেখছি। ওয়ান্স ইট ওয়াজ এ ট্রিবিউটারি of the mighty Gangas and the flowed into the Bay of Bengal. এই যে বে অফ বেঙ্গলের কথা বলছিলাম না, আসবে, সেটা এই যে আসছে, থ্রু দ্য রিভার বুদ্ধেশ্বরী। আচ্ছা, তো এটা এক সময় একটা গঙ্গা নদীর, যেটা ছিল গঙ্গা নদীর, সেই গঙ্গা নদীর একটা কি ছিল? উপনদী ছিল, এবং ধলেশ্বরী নদী দিয়ে এটা বঙ্গোপসাগরে কি হতো? ফ্লোড হতো, অর্থাৎ পতিত হতো। ধলেশ্বরী নদী দিয়ে এটা কোথায় পতিত হতো? বঙ্গোপসাগরে পতিত হতো। কিন্তু গ্রাজুয়ালি, ধীরে ধীরে, ইট লস্ট ইটস লিঙ্ক। এই যে ইটস, এখানে কি ইট ইজ নাকি ইট হ্যাজ? কোনটা? এখানে ইট ইজ বলতে এখানে এখানে কি হিসেবে ব্যবহার হয়েছে? ইট ইজটা কি হিসেবে ব্যবহার হয়েছে? পসেসিভ অ্যাডজেক্টিভ নাকি এখানে সাবজেক্ট ভার্ব হিসেবে? কোনটা? দ্রুত দ্রুত বলতে হবে। ভাইয়া ভালোর দায়, কামরুজ্জামান কি বলছো আমি বুঝতে পারিনি ভাইয়া। ভালো দেখা যায় না। অন্যদিক ক্লিয়ার মনে হয়, আশা করছি। আচ্ছা, এখানে যে ইটস লিঙ্ক, এখানে দেখো, এখানে আমাদের কি নাই? অ্যাপোস্ট্রফি উপরে নাই, সো এটা এখানে হচ্ছে আমাদের কি হিসেবে ব্যবহার হচ্ছে? এটা আমাদের পসেসিভ অ্যাডজেক্টিভ, যার পরে অবশ্যই হচ্ছে আমাদের নাউনের প্রয়োজন আছে। সো এটা হচ্ছে আমাদের পসেসিভ অ্যাডজেক্টিভ, এবং হচ্ছে ইটস লিঙ্ক, ইহার সম্পর্ক উইথ দ্য গঙ্গাস, এবং এটা গঙ্গার সাথে কি হারিয়েছে? তার সম্পর্ক হারিয়েছে। হ্যাঁ, এই যে
চাইনিজ ওয়ার্ডে কার লেখা? তোমার নাম কি রে ভাই? চাইনিজ ওয়ার্ডে যে লেখা আহ নামটা কি? আচ্ছা, তার সাথে সম্পর্ক আছে, সহ সম্পর্কটা হারিয়েছে কার সাথে? গঙ্গার সাথে, ঠিক আছে, এবং গড দ্য নেম বুড়িগঙ্গা, এবং পরবর্তীতে গঙ্গার সাথে সম্পর্ক হারিয়ে হয়ে গিয়ে নাম নিয়ে কি নিয়েছে? বুড়িগঙ্গা, বুড়িগঙ্গায় রূপান্তরিত হয়েছে। ঠিক আছে, দ্য মুঘলস, কারা? মুঘলরা। ঠিক আছে, জাতির নামের আগে মুঘল একটা জাতি। আচ্ছা, মুঘলরা কত সালে মুঘলরা ভারতে ভারতে আগমন করে? 1526 সালে। কোন যুদ্ধে? পানিপথের যুদ্ধে জয়লাভ করে। ঠিক আছে, ইব্রাহিম লোদি মেবি হারিয়ে বাবর হচ্ছে কি করে? ভারতীয় উপমহাদেশে প্রথম আসে। ঠিক আছে, যাই হোক, তো 1526 সালে আসছে তারা। শাসন করেছে কত বছর? অনেক বছর, মুঘলস। ঠিক আছে, তো এর মধ্যে তাদের যে প্রধান যেই শাসকরা ছিল তাদের নাম বলতে পারবা? বলে দিচ্ছি, একটু শুনে রাখো। সংক্ষেপে মনে রাখার একটা কৌশল আছে। আমরা যখন কোন ক্লাসে যেন পড়ছিলাম, 5-6 পড়েছিলাম, তখন হচ্ছে এটা আমি শিখেছিলাম, এখনো মনে আছে। বাবার হইল একবার জ্বর, সারিল ঔষধে। বাবার মানে বাবর, হইল মানে হুমায়ুন, বাবার হইল একবার, তারপর আকবর, জ্বর মানে হচ্ছে জাহাঙ্গীর, বাবার হইল একবার জ্বর, সারিল মানে হচ্ছে, হ্যাঁ, সারিল হচ্ছে শাহজাহান, দেন হচ্ছে কি আছে আমাদের? আওরঙ্গজেব। ঔষধি মানে হচ্ছে আওরঙ্গজেব। আচ্ছা, আশা করি এখন তোমাদের এগুলো ক্লিয়ার হয়েছে। তারপরে দেখো, মুঘলসরা কি হয়েছে? মার্ভেলড এট, আশ্চর্যিত হয়েছে। কি দেখে আশ্চর্য হয়েছে? আচ্ছা, মুঘলরা কে এসেছিল তোমরা কি বলতে পারবা? মুঘল সম্রাট কি আসছিল এখানে? কোন মুঘল সম্রাট এসেছিল? কোন মুঘল সম্রাট আমাদের এখানে এসেছিল বলতো? ক্লাসের ভিডিও কই? ওকে, কোন মুঘল সম্রাট আমাদের এখানে এসেছিল? সম্রাট জাহাঙ্গীর এসেছিল, হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে এখানের মধ্যে একটা জিনিস আমি বলে দিচ্ছি। সম্রাট হুমায়ুন, এক আকবর না, সম্রাট জাহাঙ্গীর। আচ্ছা, তো সম্রাট হুমায়ুন হচ্ছে আমাদের এই ভারতীয় মানে বাংলা অঞ্চল কি কি করেছিল 1540 সালে? 39 সালে হচ্ছে, 39 সালে আমাদের এখানে আক্রমণ করেছিল। পরবর্তীতে কি হয়েছিল? 39-40-এর দিকে মনে হয় একবার আক্রমণ করেছিল। দেন হচ্ছে কোন নদী যেন আমি ভুলে গেছি। সেই নদীর তীরে এসে অনেক বেশি আহ কি দেখেছিল? এরকম মাইটি নদী দেখেছিল। ঠিক আছে, আর যাই হোক, দ্য টাইড লেভেল, টাইড লেভেল হাই লেভেল, লো লেভেল দুটি হতে পারে, হ্যাঁ। জোয়ার ভাটার যে লেভেলটা ছিল অফ দ্য বুড়িগঙ্গার জোয়ার ভাটা দেখে তারা কি হয়েছিল? আশ্চর্যিত হয়েছিল। and founded their capital জাহাঙ্গীরনগর on its banks in 1610। 1610 সালে তাদের আহ, রাজধানী ঢাকায় জাহাঙ্গীরনগর স্থাপন করে। the river supply drinking water। এখন এই যে নদীর কাজ কি ছিল? নদীর কাজ ছিল হচ্ছে মানুষকে পানীয় পান করানো, এবং সাপোর্টেড ট্রেড, এবং এর মাধ্যমে হচ্ছে ব্যবসা বাণিজ্যের একটা কি করেছে? ব্যবসা বাণিজ্যে একটা সহায়তা করেছিল। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, ট্রেড এবং ট্রেড এবং কমার্সের মধ্যে পার্থক্য কি? ট্রেড এবং কমার্সের মধ্যে পার্থক্য কোথায়? ট্রেড এবং কমার্সের মধ্যে পার্থক্য কোথায়? দুইটা হচ্ছে ব্যবসা বাণিজ্য, এখন কোনটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য কি? ট্রেড এবং কমার্সের মধ্যে পার্থক্য কোথায়? হুম, ট্রেড এবং কমার্সের মধ্যে পার্থক্য কোথায়? কেউ অ্যান্সার করেনি? দ্রুত করো রে ভাই।
ট্রেড এবং কমার্সের মধ্যে পার্থক্য কোথায়? যখন আমরা লার্জ স্কেলে অর্থাৎ বড় ধরনের ব্যবসার কথা বলছি সেক্ষেত্রে আমাদের কমার্স, আর ছোট ছোট ব্যবসা যেটা হয় সেটা হচ্ছে ছোট ছোট স্মল বিজনেসের ক্ষেত্রে ব্যবহার হয় ট্রেড। যেমন ট্রেড লাইসেন্সে বলে না, সেক্ষেত্রে বড় বড় বিজনেসের কথা না, ছোট ছোট বিজনেসের ক্ষেত্রে হচ্ছে আমরা কি ব্যবহার করছি, ট্রেড। আর বড় স্কেলে যখন বড় ভাবে বলছি সেই ক্ষেত্রে ব্যবহার হচ্ছে আমাদেরকে কমার্স। তো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এটা কি করছে, সহায়তা করছে। কিভাবে সহায়তা করছে? ওকে, জাহাঙ্গীরনগর ওয়াজ রিনেমড ঢাকা। জাহাঙ্গীরনগরের নাম দেওয়া পরবর্তী নাম হয় কি, ঢাকা, হুইচ গ্রে ইনটু এ হেভিলি পপুলেটেড সিটি উইথ এ ক্রনিক শর্টেজ অফ স্পেস। ঠিক আছে, যেটা হচ্ছে জাহাঙ্গীরনগর ঢাকা নামকরণ করা হয়, যা অল্প স্থান এবং শর্টেজ স্পেস, স্বল্প স্থান জায়গায় বহু মানুষ, হেভিলি পপুলেটেড সিটি অর্থাৎ বহুল মানে জনবহুল নগরীতে কি হয়ে যায়, গ্রো ইনটু হয়ে যায় অর্থাৎ রূপান্তরিত হয়ে যায়। ঠিক আছে, দেন হচ্ছে আমরা পরের পেজে চলে যাই। দ্য সিটি পেইড ব্যাক, এই যে গত বছর ভর্তি পরীক্ষা এখান থেকে আসছিল। হ্যাঁ, কি আসছিল, ফিল দ্য ব্ল্যাঙ্কস এসেছিল। হুম, আচ্ছা, দ্য সিটি পেইড ব্যাক, সিটি কি করেছে, ফিরিয়ে দিয়েছে। কি ফিরিয়ে দিয়েছে? দ্য বাউন্টি অফ দ্য রিভার। বাউন্টি শব্দের অর্থ কি? বাউন্টি, হোয়াট ইজ দ্য মিনিং অফ বাউন্টি? আমার মোবাইল কি স্লো নাকি? হ্যাঁ, তোমাদের এই যে কমেন্টগুলো মাত্র আমি দেখতে পাচ্ছি। ট্রেড মানি নিয়োগ করে বেশ করে। ওকে, আচ্ছা, আচ্ছা, দ্য বাউন্টি অফ দ্য, হ্যাঁ হ্যাঁ, আটকে গেছিল নাকি? আচ্ছা, আমরা শুরু করছি আবার। দ্য সিটি পেইড ব্যাক, ফেরত দিয়েছে। দ্য বাউন্টি অফ দ্য রিভার, নদীর যে প্রতিদান ছিল, বাই সাকিং লাইফ আউট অফ ইট, অর্থাৎ শহরের যে মানুষ আছে সেই মানুষগুলো হচ্ছে নদীর জীবনকে কি করে শেষ করে দিয়ে, সাকিং করে তার যে প্রতিদান ছিল সেই প্রতিদানকে মানুষ কি করে দিয়েছে, প্রতিদান দিয়েছে। অ্যাকর্ডিং টু দ্য নিউজ পেপার রিপোর্ট, পত্রিকার রিপোর্ট অনুসারে, প্রতিবেদন অনুসারে, দ্য বুড়িগঙ্গা ইজ ডাইং বিকজ অফ পলিউশন। সে কারণে ডাইং হচ্ছে কিসের কারণে, পলিউশনের কারণে। ঠিক আছে, দূষণের কারণে তার জীবনকে সে কি করছে, জীবন হারাচ্ছে। হিউজ কোয়ান্টিটিজ অফ টক্সিক কেমিক্যালস অ্যান্ড ওয়েস্টেজ ফ্রম দ্য মিলস, ফ্যাক্টরিজ অ্যান্ড হসপিটাল ক্লিনিক্স অ্যান্ড, এই যে এইসব যে ময়লাগুলো আছে সেই ময়লাগুলো কোন কোন জায়গা থেকে আসে সেগুলো আর ডাম্পড ইনটু দ্য রিভার এভরিডে, প্রতিদিন কি হয়, পতিত হয় ব্যাপকভাবে, এখানে কি হয়, নদীতে ফেলা হয়, ডাম্প করা হয়, ফেলা হয়। এবং কি হয়, দ্য সিটি অফ ঢাকা, ঢাকা সিটি ডিসচার্জ অ্যাবাউট 4,545 টন, একবারে স্পষ্ট যে ময়লাগুলো আছে, ময়লা এভরিডে, প্রতিদিন 4,500 টন হচ্ছে কত ময়লা ফেলানো হয়। ঠিক আছে, আচ্ছা, এবং মোস্ট অফ ইট ডিরেক্টলি রিলিজড ইনটু বুড়িগঙ্গা, এবং এই ময়লাগুলো সরাসরি কোথায় ফেলানো হয়, বুড়িগঙ্গায় ফেলানো হয়। ঠিক আছে, আচ্ছা, এখানের মধ্যে এই যে দুটো শব্দ, ডেলি কত টন ভারী ময়লা ফেলানো হয়, 4,500 টন, এটা একটু মনে রাখবা। আচ্ছা, অ্যাকর্ডিং টু দ্য ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট, এই জো শব্দের ডিওই, এটার কি, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টের মতে কত, 20,000 টনস অফ ট্যানারি ওয়েস্ট ইনক্লুডিং সাম হাইলি টক্সিক কেমিক্যাল সহ আর রিলিজড ইনটু দ্য রিভার এভরিডে, প্রতিদিন একই রকম ভাবে 20,000 ট্যানারি ওয়েস্ট, আর ট্যানারি ওয়েস্ট কি করা হয়, ট্যানারি যে বর্জ্যগুলো আছে সেই বর্জ্যগুলো প্রতিদিন ফেলা হয়। ঠিক আছে, তারপরে হচ্ছে এক্সপার্টস অর্থাৎ যারা আছে বিশেষজ্ঞরা বলছে কি, আইডেন্টিফাইড করেছে 9 ইন্ডাস্ট্রিয়াল এরিয়াস, 9টা যে শিল্প এলাকাগুলো আছে বা শিল্প অঞ্চল যেটা আছে সেই শিল্প অঞ্চলগুলো তারা কি করেছে, ঢাকা সিটির ক্যাপিটাল সিটি, ঢাকা সিটির চারপাশে যে আরাউন্ড ঢাকা সিটি প্রাইমারি সোর্স অফ দ্য রিভার পলিউশন,
আচ্ছা, ঢাকাতে আশেপাশে যে 3 থেকে 4টা নদী আছে, আহ ঢাকার ভিতরে তো একটা নদী আছে, হ্যাঁ, ঢাকার পাশে একবারে, যেটা হচ্ছে ইয়া নদী, টঙ্গীতে। টঙ্গীতে কোন নদী জানো? তুরাগ। তুরাগের অবস্থা একবারে খারাপ, ঠিক আছে। সো এগুলো হচ্ছে ময়লার জন্য অন্যতম একটা সোর্স, ময়লা এইসব অঞ্চলগুলো। সো এই যে 9টা ইয়াগুলো আছে, এগুলো তোমরা একটু দেখবা। আচ্ছা, লাস্ট প্যাসেজে আমরা চলে এসেছি। সেটা কই যেন? ওকে, দ্য রিভার উড নিড। এখানে নিডটা কি হিসেবে ব্যবহার হচ্ছে? আমাদের মেইন ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে, হ্যাঁ। তো সো দ্য রিভার উড নিড, নদীর একটা প্রয়োজন। এই যে এত এত ময়লা, 20,000 টন হচ্ছে ট্যানারি, 4,500 টন হচ্ছে অন্যান্য ময়লা। তো প্রতিদিন ফেলানো হয়। এই এত ময়লা ফেলানোর জন্য তার তো বিশাল বড় একটা স্টোমাক প্রয়োজন। অর্থাৎ মনস্টার শব্দ হচ্ছে বিশাল বড়, মনস্টার স্টোমাক টু ডাইজেস্ট অল দ্য ওয়েস্টেজ মেনশন। এবং উপরে যে উল্লেখিত যত ময়লাগুলো আছে, এইসব ময়লাগুলো গ্রহণ করার জন্য, অথবা তার হজম করতে তার একটা কি প্রয়োজন? বিশাল একটা পেটের প্রয়োজন। এত বড় সে, তার অথবা প্লেসটা তো বড় না। এবং হচ্ছে কি, দ্যার ইজ এ লিমিট আপ টু হুইচ ইট ক্যান পুট আপ অর্থ হচ্ছে কি, এটা হচ্ছে একটা গ্রুপ ভার্ব, উইথ ইটস কুইল অ্যান্ড থটলেস ট্রিটমেন্ট। এই যে নদীর সাথে নিষ্ঠুর এবং অবিচেতন, থটলেস যেটা আমরা আচরণ করছি, সেই আচরণের পরে হচ্ছে এটা যে স্বাভাবিক মাত্রা আছে, সেই স্বাভাবিক মাত্রা আর সহ্য করতে সে পারছে না। এটার মাত্রাটা এখন কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। উই হিউম্যান, উই দ্য হিউম্যান, এই যে উইটা বলতে কাকে বোঝানো হচ্ছে? এটা হচ্ছে দ্য হিউম্যানস হচ্ছে কি, হিউম্যান বিংস আর কি, হিউম্যান বিং। তো উই দ্য হিউম্যানস এটা হচ্ছে আমাদের অ্যাপোজিশন, অর্থাৎ যে সাবজেক্ট যেটা আছে, যে নাউন প্রোনাউন থাকে, সেটাকে আমরা যদি আরো ডিটেইলসে বলতে চাই, সেটাকে আমরা অ্যাপোজিটিভ বা অ্যাপোজিশন হিসেবে আমরা ইউজ করতে পারি। সো উই হ্যাভ সাকসেসফুলি কিলড ওয়ান অফ আওয়ার রিভার্স। আমাদের এরকম একটা নদীকে আমরা কি করেছি? শেষ করে দিচ্ছি। There are other rivers in the country that are being subjected to similar thoughtless treatment. একইভাবে আমরা নদীগুলিকে প্রাণহীন করেছি, অথবা মেরে ফেলছি, অথবা ধ্বংস করছি। একই রকম ভাবে আমাদের দেশে যে অন্যান্য যে নদীগুলো আছে, সেগুলোকে আমরা সব কি করছি? আমাদের যে থটলেস ট্রিটমেন্ট আছে, সেটা তার কি আছে? সাবজেক্ট টু। আর বিং, এই যে প্যাসিভ সেন্টেন্স হয়েছে, হ্যাঁ। কিসের প্যাসিভ সেন্টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ সেন্টেন্স। এটা হচ্ছে তার কি হচ্ছে? আমাদের অবিবেচক চিন্তার কি হচ্ছে? তারা শিকার হচ্ছে অন্যান্য দিকগুলো, ঠিক আছে। সো যদি আমাদের এইরকম ভাবে আমাদের চলতেই থাকে, তাহলে কি হবে? আনলেস, যদি না, আনলেস উই টেক কেয়ার, আনলেস এর এটা হচ্ছে ইফ নট আর কি, হ্যাঁ, যদি না। উই টেক কেয়ার অফ, এই টেক কেয়ার অফ এটা হচ্ছে একটা ফ্রেজ, হ্যাঁ। টেক কেয়ার অফ আওয়ার রিভার্স, আমরা যদি আমাদের নদীগুলো কি না করি, যত্ন না করি, তাহলে কি হবে? দেয়ার মে কাম, হতে পারে, এ টাইম, এমন একটা সময়, when we will cry water water find it nowhere। আমরা ওয়াটার ওয়াটার বলে কান্না করব, ইয়েল করব, কার মতো যেন? ওল্ড মেডেনের মতো কান্না করব, কিন্তু আমরা কোনো পানি পাবো না। এর অন্যতম আমাদের আমাদের কাজটা কি হবে? আমাদের কাজটা হচ্ছে আমরা নদীর মধ্যে কি ফেলছি? পানি, এই ময়লা ফেলছি, ফলশ্রুতিতে নদীকে ধ্বংস করছি। ফলশ্রুতিতে আমাদের এই কাজের কারণ হচ্ছে আমাদের পরিবেশকে নষ্ট করছি। এখন ভাবে সেই জন্য হচ্ছে আমরা কান্না করব, কোথাও পানি পাবো না, সে ওল্ড মেইনের মতো, ঠিক আছে। এই হলো আজকের ক্লাস। আর তোমরা গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশন গুলো, এই লেসনের গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশন গুলো ভালোভাবে টেক্সট বই থেকে পড়বে। সাথে হচ্ছে তোমাদেরকে এই যে ইনফরমেশন গুলো একটু স্ক্রিনশট দিয়ে নাও দ্রুত। আমি স্ক্রিনশট নিয়ে নাও এটা কি ইনফরমেশন গুলো, অর্থাৎ আজকের লেসন থেকে আমরা কি কি জিনিস শিখেছি, ঠিক আছে। এই যে ব্যাড পয়েন্ট সম্পর্কে আমরা বলেছি, হ্যাঁ। ওকে, স্ক্রিনশট দিয়ে নাও, স্ক্রিনশট। এত স্লো কেন দিবে? ওকে, স্ক্রিনশটটা নিয়ে কি পয়েন্টস গুলো স্ক্রিনশট দিয়ে রাখো। স্ক্রিনশট নিয়ে নাও। দেন হচ্ছে আমাদের এটা, এটার স্ক্রিনশট দিয়ে নাও। তারপরে হচ্ছে
ওকে, এটা স্ক্রিনশট দিয়ে নাও, ইনফরমেশন অথবা কি পয়েন্টস গুলো, ঠিক আছে। ওকে, স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। তাহলে হচ্ছে আমরা ক্লাসে, ওকে, এই হলো আজকে আমাদের ক্লাস। তো তোমাদের কাছে ক্লাসটা কেমন লাগলো? একটু টেক্সটগুলো বড় করেন। আচ্ছা, স্ক্রিনশটটা হয়নি না? আচ্ছা, আমি তোমাদেরকে গ্রুপে দিয়ে দেবো। তো আজকে ক্লাসটা কেমন লাগলো? তো তোমরা নতুন করে কিছু শিখতে পেরেছো কিনা? আর যদি রেগুলার ক্লাস হয়, তা এখন তো তোমাদের অ্যাটেন্ডেন্স কমে গেছে, রেগুলার যদি তোমরা ক্লাস নিতে চাও, মানে ক্লাস করতে চাও, সেক্ষেত্রে হচ্ছে আমাকে জানাও যে তোমরা যে রেগুলার ক্লাস করবে। তোমাদের আর কোনো, আগামী ক্লাস আরো বেশি শেয়ার করবে ইনশাল্লাহ। আর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তা আমাকে জানাতে পারো। তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা আজকে ক্লাসের উপরে? তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা? ইনশাল্লাহ ক্লাস নেবো রেগুলার। যদি তোমরা, আচ্ছা, তো যদি তোমাদের তোমাদের এই যে সারাটা আছে, সেই সারাটা যদি রেগুলার থাকে, তাহলে ক্লাস নেবো ইনশাল্লাহ। আচ্ছা, রেগুলার পড়বো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। আহ ঠিক আছে, সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা রইলো। আর হচ্ছে একজন প্রশ্ন করেছে, স্যার আজকে বই কিনলাম, তোমার নাম কি আগে? এটা আমি কনফার্ম হয়নি। তোমার নাম কি, আর হচ্ছে কিভাবে কন্টিনিউ করব? তো বেসিক্যালি হচ্ছে আমি তোমাদেরকে প্রথমে দেখিয়েছি যে 23টা, আহ, যে 23টা যে লেসন দিয়েছি, এই 23টা লেসন হচ্ছে মাস্ট হচ্ছে আমাদের শেষ করতে হবে, হ্যাঁ। এই 23টা লেসন হচ্ছে আমাদের গ্রামাটিক্যাল এক্সপ্লানেশন। প্রত্যেকটা যে 23টা লেসন দিয়েছে, এই 23টা লেসনের প্রত্যেকটার, আহ, হ্যাঁ, পেজের মধ্যে আছে। প্রত্যেকটা লেসনের হচ্ছে 1 নম্বর হচ্ছে গ্রামাটিক্যাল এক্সপ্লানেশন, 2 নম্বর হচ্ছে আমাদের ট্রান্সলেশন, 3 নম্বর হচ্ছে আমাদের এখান থেকে এগুলো তো ওয়ার্ড, সবগুলো তো ওয়ার্ড মিনিং পড়বেই, হ্যাঁ। আচ্ছা, সবগুলো মোটামুটি আমাদের শেষ করতে হবে, হ্যাঁ। 1 নম্বর কি কি বললাম? নাম্বার 1, কি ইনফরমেশন গুলো আজকে যেরকম ভাবে কি ইনফরমেশন দিয়েছে, তো এরকম ভাবে প্রত্যেকটা লেসনের হচ্ছে কি ইনফরমেশন পড়বা, ট্রান্সলেশন পড়বা। 3 নম্বর হচ্ছে এখান থেকে যেহেতু আমাদের গ্যাপ ফিলিংস অথবা ফিলিং অথবা ফিলিং দ্য গ্যাপস আসতে পারে, সেটা ভালোভাবে পড়তে হবে। ট্রান্সলেশনটা অবশ্যই পারতে হবে, কারণ হচ্ছে ট্রান্সলেশন অবশ্যই পরীক্ষায় আসবে, হ্যাঁ, টেক্সট বই থেকে আসবে, ইংরেজি থেকে। আচ্ছা, তারপরে আর কাছে এগুলো, যে টেস্ট লেসনের কথা বলেছি, আর এটা হচ্ছে আমাদের টেক্সট হ্যাক্সের পেজে তো অলরেডি আছেই, সাথে হচ্ছে গ্রুপের মধ্যে অ্যানাউন্সমেন্টের মধ্যে সবকিছু মোটামুটি আমি দেওয়ার চেষ্টা করেছি। সাথে হচ্ছে আমি রেগুলার হচ্ছে সন্ধ্যা 6টা বাজে, আহ, সন্ধ্যা বাজে হচ্ছে, সরি, সন্ধ্যা হচ্ছে টেস্ট মুখস্থ পার্টের উপর হচ্ছে তোমাদের একটা পোস্ট করি। মোটামুটি এখন অনেক, প্রায় 12টা পোস্ট হয়ে গেছে। আশা করছি 30 থেকে 35টা পোস্টের মধ্যে তোমাদের ইয়াগুলো শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। কিছুদিনের মধ্যে হচ্ছে আবার একটা পরীক্ষা নিচ্ছি, এবং রেগুলার তো হচ্ছে 1 ডে আফটার 1 ডে, একদিন পর পর হচ্ছে তোমাদের টেক্সট বইয়ের উপর হচ্ছে পরীক্ষা নিচ্ছি। সো আজকে যে আমরা পরীক্ষা নিয়েছে হচ্ছে ওয়াটার ওয়াটার এভরিওয়্যার ওয়াটার, এই টপিক এর উপর হচ্ছে আজকে আমি পরীক্ষা নিয়েছি। নেক্সট যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে হাকালুকি হাওরের উপরে নিয়ে দিই, যদি আমি ভুল না করে থাকি। আচ্ছা, সো আগামী আজকে 26 তারিখ 28 তারিখ হচ্ছে টপিকের উপর পরীক্ষা। তাহলে হচ্ছে তোমরা যদি থাকো, তাহলে আমরা পরীক্ষার পরেই হচ্ছে রেগুলার এরকম ভাবে ক্লাস যদি নেই, তাহলে হচ্ছে তোমাদের যদি আহ তোমরা যদি হচ্ছে সাড়া থাকে, তাহলে হচ্ছে আমরা ক্লাসের পরীক্ষার পরে ইনশাল্লাহ ক্লাস নেব। ভাইয়া বই আমি 29 কিনছি, বুঝলাম না আপনার কথা। হ্যাঁ ভাই, আপনার বইটা আমি কিনছি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আর তাহলে তোমাদের যদি কোশ্চেন না থাকে, তাহলে হচ্ছে এবং হচ্ছে রেগুলার পরীক্ষা দাও ইনশাল্লাহ। এবং তোমরা অলরেডি জানো যে আহ, তোমরা জানো যে টেক্সট বই থেকে পরীক্ষা আসবে এবং আসে। সো ভালোভাবে টেক্সট বই, 1 নম্বর হচ্ছে ওয়ার্ড মিনিং গুলো ভালোভাবে মুখস্থ
ফেলতেই হবে অবশ্যই। তোমার যে ওয়ার্ড মিনিং গুলো আছে সবগুলো ওয়ার্ড মিনিং মাস্ট মুখস্থ করতে হবে। তো শেষ করে ফেলো, দ্রুত শেষ করার জন্য চেষ্টা করে ফেলো। আর নেক্সট ক্লাসটা হচ্ছে কবে নিচ্ছি সেটা হচ্ছে আমি জানিয়ে দেবো। হ্যাঁ, সো হ্যাঁ, প্রতিদিন রাত 8টা বাজে এক্সাম হয়, মানে একদিন পর পর প্রতিদিন রাত 8টা বাজে এক্সাম হয়। আজ 28 তারিখ দেন, 30 তারিখ দেন, 2 তারিখ, 2 তারিখ না 3 তারিখ, এরকম ভাবে হচ্ছে একদিন পর পর হচ্ছে আমাদের এক্সাম হয়। রুটিন দেওয়া আছে টেক্সট পেজ এবং গ্রুপের মধ্যে। এবং অনেক একজন প্রশ্ন করেছিল আগের ক্লাসগুলো আমি স্ক্রিনশট ইয়ে দিয়ে দেখাচ্ছি কোথায় ক্লাসগুলো পাচ্ছ। স্ক্রিন আমি দেখাচ্ছি। হ্যাঁ, ওকে, দেখো একটু দেখো ক্লাসগুলো কোথায় কিভাবে পাবে। হ্যাঁ, আহ, আহ, এই যে ভিডিও চলে যাবে তোমরা ক্লাসের। হ্যাঁ, এর মধ্যে ভিডিওতে চলে যাবে। তো দেখো এখানের মধ্যে আজকের যে ভিডিওটা আছে সেটা দেখতে পাচ্ছ। দেন হচ্ছে আমাদের এই যে দেখেছো কতগুলো ভিডিও। হ্যাঁ, মোটামুটি হচ্ছে তোমার পেজের মধ্যে যখন গ্রুপের মধ্যে চলে যাবে, পেজের মধ্যে চলে যাবে, পেজের মধ্যে চলে যাওয়ার পরে হচ্ছে যাওয়ার পরে হচ্ছে ভিডিওসে চলে যাবে। হ্যাঁ, ভিডিওসে যাওয়ার পরে হচ্ছে তোমরা প্রত্যেকটা ভিডিও যা যা ক্লাস হয়েছে সবগুলো ক্লাস হচ্ছে পেয়ে যাবে। আর হচ্ছে আমরা মুখস্থ পাঠের উপরে যে পরীক্ষা, মানে পরীক্ষা না, যে পোস্ট গুলো করি সেটা হচ্ছে দেখাচ্ছি, সেটাও দেখাই দিচ্ছি। উম, তোমরা হচ্ছে টেক্সট হ্যাক্স এর গ্রুপে চলে যাবে। টেক্সট হ্যাক্স টেক্সট হ্যাক্স এর গ্রুপে দেখতে পাচ্ছ কিনা অ্যানাউন্সমেন্টের নামে একটা ইয়ে আছে, মোবাইলের উপরে থাকে। আর এই দেখেছো মুখস্থ পাঠ 1, আজকে ট্যাগ কোশ্চেনের উপর বিশাল ইয়া দিয়েছি, তোমাদের দেখেছো কোনো সাড়া নাই। এই যে ইয়া দিয়েছি কোনো সাড়া নাই। সো এখানে মাত্র 3টা ইয়া পেয়েছি 10। এবং হচ্ছে যে দেখেছো ইম্পর্টেন্স যে লেসন গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি, এটার বিস্তারিত আছে। তারপর হচ্ছে 9, 8, হ্যাঁ, প্রত্যেকটা ইয়া আছে। এবং এই যে ক্লাস এক্সাম গুলোর যে শিডিউল আছে সেটা দেওয়া দেওয়া আছে। 28 তারিখে নেক্সট এক্সাম আঁকালোকের হাওরের উপরে, দেন 30 তারিখে জায়ান্ট পান্ডা, দেন 1 তারিখ হচ্ছে টাইগার, কি বলে এটাকে, আহ টাইগারের উপরে আর কি, ম্যানগ্রোভ ফরেস্টের উপরে। এরকম ভাবে আমাদের আগামী 7 তারিখ পর্যন্ত একটা পরীক্ষার আমরা ডেট দিয়ে দিয়েছি। হ্যাঁ, সো তোমরা হচ্ছে ভাইয়া সবগুলো লেসনের ক্লাস নাই সাই। হ্যাঁ, ইনশাল্লাহ চেষ্টা করবো সবগুলো লেসনের ক্লাস দেওয়ার জন্য। তো তোমাদের তো সাড়া পেতে হবে, আমি তো একা একা বকলে হবে না। তো স্টুডেন্ট বাড়াতে হবে তোমাদের। সেটা বাড়ানোর জন্য হচ্ছে তোমরা যে মূল যেটা কাজ করতে তোমরা বেশি বেশি শেয়ার করতে হবে, এবং হচ্ছে অন্যদেরকে পেজে মেনশন দিতে হবে এবং গ্রুপে মেনশন দিতে হবে। এবং গ্রুপ এবং পেজে হচ্ছে দু জায়গায় হচ্ছে তোমাদের মেনশন এবং জয়েন করাতে হবে। তো এইভাবে যদি করতে পারো তাহলে হচ্ছে আমরা ক্লাস বেশি আমরা করাতে পারবো ইনশাল্লাহ। সো তোমাদের হচ্ছে সারাটা আমি অবশ্যই চাই। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।